আসসালামু আলাইকুম। এইচএসসি 26-এর পোলাপাইন, কি অবস্থা তোমাদের? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের ফার্স্ট ইয়ার খুব সুন্দরভাবে কাটিয়েছো। সো সেকেন্ড ইয়ারে লাস্ট কোয়ার্টারে তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস দিয়ে শুরু হতে যাচ্ছে। সো আজকে আমরা কি পড়বো বলো তো? আজকে আমরা হচ্ছে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স এর ইন্ট্রোডাকশনটা দেখবো। সো আমরা ক্লাসে জাম্প করার আগে ভাইকে জানাও যে সবকিছু ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা, বোর্ডের লেখাগুলো ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। সো আমি দেখতে পাচ্ছি আমার সাথে অলরেডি জয়েন করে ফেলেছে সুমাইয়া, সাকিব, তাসনিম, অন্তর, সুবহানা, মাহফুজ, রিজু তালুকদার, আয়শা, সাহারা, আফসানা, তাসমিয়া, মহিবুল, মিথিয়া, সাফায়াত, আচ্ছা মাহবুব, তায়েবা, আচ্ছা অনেকে জয়েন করেছে। আরো কিছু নাম নেই, শ্রাবন্তী আছে, আদ্রিতা, সুস্মিতা, সাদিয়া, আচ্ছা সব কমন নাম, সাদিয়া, মেহের, নুরুদ্দিন, সাফায়াত আছে, রাকিবুল আছে, ঋত্বিক দাস, সুস্মিতা ঘোষ। আচ্ছা যারা জয়েন করেছো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের লাস্ট কোয়ার্টারে, তোমাদের এলজিপি 5 ক্লাস শুরু হওয়ার আগে লাস্ট কোয়ার্টারে, এবং ভাইয়ের সাথে তোমাদের ফার্স্ট ক্লাস হতে যাচ্ছে। ঠিক আছে? ওবায়দুল বলতেছে, "ভাই আপনি আমার চশমা কবে চুরি করলেন?" না ভাই, আমি চশমা চুরি করি নাই। তুমি যখন থেকে চশমা পড়ো না, এর আগে থেকে ভাই চশমা পড়তেছি। ঠিক আছে? ওকে। সবকিছু ঠিকঠাক আছে। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভাইয়াও ভালো আছি। সো আজকে আমরা কি পড়বো বলো তো? আজকে হচ্ছে আমরা সেমিকন্ডাক্টর পড়বো। ঠিক আছে? সো সেমিকন্ডাক্টরের ব্যাপারে তো আই গেস আইডিয়া আছে। বাট যাদের ভাইয়ের ব্যাপারে আইডিয়া নাই, ভাইয়ের পরিচয়টা একটু দেখে নাও। মাহিন পড়াশোনা করছি বুয়েটে। আমি এতটুকুই আপাতত। ঠিক আছে? আর তোমাদের পড়াচ্ছি গত ১ বছর ধরে, অলমোস্ট ১ বছর ধরে। অন্যদের না ভাই, ওদের জন্য অন্যদের প্রয়োজন হবে না। ঠিক আছে? চলতরিতে একটু বেসিক জিনিসপাতি লাগবে। ভাইয়া ওইসব জিনিসপাতি বলে দিব। যে চলতরি থেকে কি লাগবে, কি লাগবে না, এইসব ভাইয়া বলে দিব। ঠিক আছে? যে এই চলতরিতের ব্যাপার তুমি ক্লাস 9-10 এ পড়ে আসছো। লাগবে না। কিচ্ছুই লাগবে না। এইটা হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা চ্যাপ্টার। ঠিক আছে? সো আজকে হচ্ছে দেখো আমরা কি দেখবো? আজকে হচ্ছে ভাইয়ারা বলবো আ চোখে কি হয়েছে? না ভাই, চোখে কিছুই হয় নাই। আ একটু দিলাম আরকি। এটা দিলে হচ্ছে ক্লিয়ার দেখা যায়। যে পোলাপাইন গুলো আছে 26 এর পোলাপাইন, এদেরকে ক্লিয়ার দেখা যায়। সো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করব হচ্ছে একটা ঘটনা দিয়ে। ঠিক আছে? ঘটনাটা হচ্ছে এরকম, আ ইউএস এর ঘটনা। ঠিক আছে? ভালোমতো শোনো। আজকে তেমন কিছু পড়ার নাই। আজকে জাস্ট ভাইরা কথা বলবো, ডিসকাস করব যে কেন সেমিকন্ডাক্টর তোমার পড়া দরকার। ঠিক আছে? ভাইয়া ইঞ্জিনিয়ারিং পড়তেছি, বা শিখর বেশিরভাগ টিচারই হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের আছে। সো উনারা হচ্ছে বলবে। ঠিক আছে? সবাই সবকিছু বলবে। সো ভাইয়ের পার্সপেক্টিভ থেকে বলি, ভাই হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট। মানে ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট হয় নাই, হতে যাব। ২ বছর ৩ বছর পর হচ্ছে হবো আরকি। সো ভাই হচ্ছে আমি যেহেতু ম্যাটেরিয়াল সায়েন্স পড়তেছি, ভাইয়ের হচ্ছে এইসব জিনিসপাতি নিয়ে আ একটু হালকা পাতলা ঘাটাঘাটি করা লাগে আরকি। লাইক আমাদের এই সেমিস্টারে কোর্স আছে সেমিকন্ডাক্টর আ নিয়ে হচ্ছে আরকি। সো ভাই হচ্ছে একটা হিস্ট্রি দিয়ে শুরু করব। হিস্ট্রিটা হচ্ছে এরকম, আ ১৮৮০ থেকে ৯০ র দিকে। ঠিক আছে? ১৮৮০ থেকে ৯০ এর দিকে ইউএসএ তে একটা ট্রেন্ড ছিল। ট্রেন্ডটা কেমন? তিমি হত্যা করা। ঠিক আছে? যারা হচ্ছে বড় ইনভেস্টর ছিল, অনেক বড় লোক ছিল, ওরা কি করত? জেলেদেরকে টাকা পয়সা দিয়ে সমুদ্রে পাঠাইতো। তিমি হত্যা করে নিয়ে আসার জন্য। কারণ কি? তখন হচ্ছে তিমির অনেক ভ্যালু ছিল। মানে কেউ একজন যদি একটা তিমিকে হত্যা করে নিয়ে আসতে পারে, ও রাতারাতি বড়লোক হয়ে যাবে। সো ইনভেস্টর হচ্ছে এরকম কাজবাজ করত। ১৮৮০ থেকে ৯০ র দিকে। ঠিক আছে? ১৮৮০ থেকে ৯০ র দিকে এই কাজটা করে একজন লোক খুব বেশি বড়লোক হয়ে গেছে। তোমরা নামটা শুনবা। নামটা আই গেস চিনো। ঠিক আছে? নামটা জানো আই গেস। নামটা হচ্ছে রকফেলার। রকফেলার। এই ব্যক্তি খুব বেশি বড়লোক হয়ে গেছে। কি থেকে ভাইয়া? আমাদের এই যে তিমিগুলো আছে, তিমি শিকার করে হচ্ছে খুব বেশি বড়লোক হয়েছে। উনি কিন্তু ইনভেস্টর। ঠিক আছে? অনেক বেশি বড়লোক হয়ে গেছে। এখন উনি বড়লোক হয়ে গেছে, ভালো কথা। এবং উনার ওই সময় বয়স ছিল মোটামুটি 80-90s এর দিকে। মানে শেষ বয়সের দিকে আরকি। সো উনি মারা যাওয়ার পরে উনার যে উত্তরসূরি আছে, উনারা ভাবতেছে, আমার বাবা তো এত টাকা আর্ন করে গেছে। আমি এখন এগুলা কি করব? বা আমার হচ্ছে আগের জেনারেশন এত টাকা আর্ন করে গেছে, আমি কি করব? ঠিক আছে? সো উনারা হচ্ছে অনেক চিন্তা করতেছে যে কি করবে। সো অনেক কিছুই করছে। ভাই কিছু নাম বলি। প্রথম কথা হচ্ছে ওরা বিভিন্ন আ ল এর ফার্ম দিছে। ল এর ফার্ম মানে কি ভাইয়া? আ বাংলাদেশে যেমন উকিল হয় না? উকিলের ব্যাপারগুলো ঐরকম কিছু একটা ফার্ম দিছে। বাট ওইটা হয় নাই। ওইটাতে লস গেছে। তারপর অ্যাকাউন্টেন্টস এর ফার্ম দিছে। বিভিন্ন ব্যাংকের মধ্যে ওরা হচ্ছে ম্যানেজার সাপ্লাই দিত। ওইটাও হয় নাই। লাস্টে ওরা দিছে কি? লাস্টে ওরা হচ্ছে রিসার্চ সেন্টার দিছে। রিসার্চ সেন্টার। এখন তোমরা তো জানো রিসার্চ সেন্টারে কি করে ভাই, মেইনলি রিসার্চ করে। ঠিক আছে? ওনারা হচ্ছে রিসার্চ সেন্টার দিছে। এখন রিসার্চ সেন্টারে দেওয়ার পরে দেখা গেছে যে ওরা রিসার্চ সেন্টারে যত টাকা ইনভেস্ট করছে, সাপোজ আমি বললাম রিসার্চ সেন্টার হচ্ছে ১০০ টাকা ইনভেস্ট করছে। ১০০ টাকা ইনভেস্ট করছে। ওরা হচ্ছে এর ২২ গুণ টাকা আউটপুটে পাইতেছে।
22 গুণ টাকা, 22 ইন্টু 100, এত টাকা আউটপুটে পাইছে। তার মানে কি ওদের টাকা আরো বেশি বেড়ে গেছে। তার মানে রিসার্চ সেন্টার দিচ্ছে, এটা আসলে খুব ভালো একটা ইনভেস্টমেন্ট ছিল। এখন ওই রিসার্চ সেন্টার থেকে আরেকজন বিজ্ঞানী, আরেকজন স্কলারের কাহিনী জুড়ে আছে। স্কলারটার নাম হচ্ছে শকলে। উনি কি করছে ওই সময়ে, এই যে 90s এর শুরুর দিকে, 90s 39 বা 40 এর দিকে, শকলি হচ্ছে তোমার একটা কোম্পানি চালাইতো। ওইটার মেইন কাজ ছিল হচ্ছে কাইন্ড অফ ধরো হচ্ছে রিসার্চ করা। এই যে রিসার্চ করা হচ্ছে ওনার মেইন কাজ ছিল। বাট উনি হচ্ছে খুব বাজে একটা লোক ছিল, মানে আসে না যে কিছু ম্যানেজার খুব উদ্ভট টাইপের থাকে বা একদম দেখতেই পারে না। সো শকলি হচ্ছে এরকম লোক ছিল। আর ওনার আন্ডারে মোটামুটি 8 জন ভালো সায়েন্টিস্ট রিসার্চ করতো, ঠিক আছে। তো এই 8 জন কি ডিসাইড করছে যে আমি হচ্ছে এত খারাপ ম্যানেজারের কাছে থাকবো না, আমি হচ্ছে কি করব, আমি হচ্ছে আলাদা হয়ে যাব, আলাদা হয়ে আলাদা একটা রিসার্চ সেন্টার দিব, ঠিক আছে। সো এই 8 জন পিপল কি করছে, আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে কি করে ওরা ইন্ডিভিজুয়াল একটা গ্রুপ খুলছে, এবং এই যে গ্রুপ খুলছে, এই গ্রুপটার নাম ছিল কি জানো? গ্রুপটার নাম ছিল হচ্ছে দা গ্রুপ। এটার নামই ছিল দা গ্রুপ। এখন এটা কেন বলতেছি, ঠিক আছে, এটা কেন বললাম আমি? কারণ হচ্ছে আমরা যে এখন ল্যাপটপ ইউজ করি, ফোন ইউজ করি, বা তোমরা যে অ্যাপলের নাম শোনো, আইফোন ইউজ করো, আইপ্যাড ইউজ করো, ম্যাকবুক ইউজ করো, বা আমি যদি উইন্ডোজের কথা বলি, ওইখান থেকে হচ্ছে উইন্ডোজের অপারেটিং সিস্টেমটা আসে, লিনাক্সের কথা বলি, এনভিডিয়ার কথা বলি, তোমরা যারা গেমিং করো তারা ভালো আইডিয়া পাবা, আই গেস। সো এই সবকিছুর জন্য প্রথম যে চিপটা তৈরি করা হয়েছিল, আবার বলতেছি, প্রথম যে চিপটা তৈরি করা হয়েছিল, এই চিপটা তৈরি করা হয়েছিল দা গ্রুপ কোম্পানি থেকে। ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার হিস্ট্রি। এই চিপটা তৈরি করছিল কে? দা গ্রুপ। আর দা গ্রুপের মধ্যে মিলে কাজ করছিল কে ভাইয়া? 8 জন লোক। এই 8 জন আসলে কার আন্ডারে কাজ করছিল প্রথমে? শকলি। আর শকলি কোথায় কাজ করতো? রিসার্চ সেন্টারে কাজ করতো। আর রিসার্চ সেন্টার মেইনলি কাজ ইয়েটা কে ছিল? রকফেলার। ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার হিস্ট্রিটা মোটামুটি। এখন এই জিনিসটা, এই পুরাটা জিনিসপাতি ঘটছে কত থেকে কত জানো? 1880 থেকে 1950 এর এই সময়কালের মধ্যে এই পুরাটা জিনিস ঘটছে। ঠিক আছে, 1880 থেকে 1950 এর মধ্যে। এবং এই পুরোটা জিনিস ঘটছে, তোমরা ইউএসএ তে একটা স্টেটের নাম জানো, এটা হচ্ছে সিলিকন ভ্যালি। এই পুরোটা জিনিস কোথায় ঘটছে ভাই? সিলিকন ভ্যালিতে ঘটছে। ঠিক আছে, এই পুরোটা জিনিস ঘটছে হচ্ছে সিলিকন ভ্যালিতে। এই যে সিলিকনটা, এই সিলিকনটা থেকে হচ্ছে তোমার পরবর্তীতে কি হয়েছে? এই সিলিকনটা থেকে হচ্ছে তোমার পরবর্তীতে সবকিছুর উদ্ভব হয়েছে। এই সিলিকনটা, এটা নিয়ে হচ্ছে সেই 1950 থেকে শুরু হয়েছে পড়াশোনা। এখন আমরা কন্টিনিউয়াসলি পড়াশোনা করে যাচ্ছি। তো তোমার এই পড়াশোনাকে আরেকটু বাড়ানোর জন্য আমাদের কাছে চলে আসছে একজন বয়স্ক মানুষ, সেই 1950 এর দিকের মানুষ, সিলিকন নিয়ে পড়াশোনা করার জন্য চলে আসে। ভাই প্লিজ, ভাই চলে আসেন, আসেন। কি ভাই? পড়াও পড়াও, সুন্দর পড়াচ্ছে এগুলা। আমি নিজেও এগুলা খুব বেশি জানতাম না, বাট 2-3টা লাইন আমি শুনলাম। সো আমার বেশ ভালো লাগলো, ইন্টারেস্টিং বিষয়। সো আপনারা এনজয় করেন। মাহিন ভাইয়া, আমি আপনাদের উপস্থিতি দেখে আমি যার পর নাই আনন্দিত, কসম। মানে আমি লাস্ট আমাদের একাডেমিক প্রোগ্রামে লাস্ট কবে এতজন স্টুডেন্টকে একসাথে দেখছি। সো আমাদের এই কোয়ার্টারে বেশ কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়ানোর আছে। এর মধ্যে একটা তো সেমিকন্ডাক্টর অলরেডি শুরু হয়েছে। মাহিন ভাইয়া শুরুতে সেমিকন্ডাক্টর অনেক দূর টানবেন। তার সাথে প্যারালালি আমি বোধহয় অনেক বছর পর আমি জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়ানো শুরু করতেছি। যদিও এইচএসসি 25-এ জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়াইছিলাম, ওইটা খুব মিনিমাম 3টা বা 4টা ক্লাস নিছি, ওইটা কিছুই হয় নাই। সো আপনাদের ব্যাচে অনেক বছরের পরে আমরা ইনশাল্লাহ ফুল জ্যামিতিক আলোক বিজ্ঞানটা পড়বো। এরপরে আবারও চুম্বকের 2টা চ্যাপ্টার আছে, একটা শুভ ভাইয়া নিবে, একটা মাহিন ভাইয়া নিবে। সো এই কোয়ার্টারটা মোস্ট লাইকলি আমাদের অনেক বেশি পরিমাণে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো আমাদের এই সিলেবাসে আছে। সো ঠিকঠাক মতো পড়েন, আপনাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে, এবং এই পরীক্ষায় এই চ্যাপ্টারগুলো থেকেও ভালো কোয়েশ্চেন আসবে, যেগুলার কোনো ধরনের সাজেশন আপনারা কোনো অনলাইন ক্লাসে বা হচ্ছে টেস্ট পেপারে সাপ্লিমেন্টে কোথাও পাবেন না। সো দয়া করে এই যে 735 জন মহান আহ, মানুষ আপনারা বসে আছেন, ক্লাস করতেছেন, আমরা অত্যন্ত আনন্দিত। ভাই বিশ্বাস করেন, আপনারা এরকম ক্লাসে প্রেজেন্ট থাকলে ভাইয়াদের কাছ থেকে এরকম আরো অনেক ইন্টারেস্টিং মজার গল্প শুনতে পাবেন। এবং মানে আমাদের মোটিভেশন কি জানেন? আমাদের মোটিভেশন হচ্ছে এই যে স্টুডেন্ট গুলা বসে আছে আমাদের সামনে, এইটাই আমাদের মোটিভেশন, আর কিছু না।
তো আপনারা থাকেন, ঠিকঠাক মতো ক্লাস করেন, ভালো মতো পরীক্ষা দেন। এইচএসসি 25 চলতেছে, বেশ কয়েকটা ওয়ান শট ক্লাস হয়েছে। ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা কম্পারেটিভলি অনেক সহজ হয়েছে। সেকেন্ড পেপারও আলহামদুলিল্লাহ আশা করতেছি ঠিকঠাক মতো যাবে। সো নেক্সট বার কাউন্টডাউন শুরু আপনাদের। সহজ সহজ হয়েছে, এটা চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ক্লাস থেকে কমন আসছে হুবহু, সিকিউ এমসিকিউ দুইটাই কমন আসছে। এগুলো এখন তুমি বলো, এগুলো তো আজকে এখন তুমি তো আসলে ইয়াং ব্লাড, এগুলো তোমার বলার কথা, তুমি তোমারটা বলো, আমি আমারটা বলতেছি আর কি। ঠিক আছে, ওকে বাচ্চা লোক, দেখা হবে ইনশাল্লাহ। না না, আজকের ক্লাস মাহিন ভাইয়া নিবে, আমি মাহিন ভাইয়ার এখানে হান্দাইতে চাচ্ছি না। ঠিক আছে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, মানে যেটা বলতেছিলাম আর কি, ওই যে ফার্স্ট পেপার পরীক্ষা তো হয়ে গেল, তোমরা তো দেখছো তোমাদের সিনিয়রদের। তো ভাইরা যে লাস্ট মোমেন্টে ক্লাসগুলো নিয়েছিলাম, ওই ক্লাসগুলো থেকে হুবহু ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড, ময়মনসিংহ বোর্ড, সিকিউ এন্ড এমসিকিউ হুবহু কমন আসছে। ঠিক আছে, সো ক্লাস করবা, ভালো মতো করবা, আহ, মনোযোগ দিয়ে করবা, আর নোট করা ট্রাই করবা। নোটগুলো রিভাইজ দিয়ে দেখা গেছে, রিভাইজ দিয়ে যদি পরীক্ষা দিতে যাও দেখা গেছে ভালো কিছু করতে পারবা। সো ভাইয়া কোথায় ছিলাম, যে দা গ্রুপ হচ্ছে ফার্স্ট কোম্পানি, যে কোম্পানি কি করছে, সিলিকন চিপ বানিয়েছিল, এবং ওই সিলিকনটা হচ্ছে সর্বপ্রথম আমরা কি করছি, বিভিন্ন ডিভাইসে ইন্টিগ্রেট করছিলাম। এরপর থেকে আস্তে আস্তে জিনিসপাতিগুলো ডেভেলপ হয়েছে। সো এই জিনিসটা মেনলি করা হয়েছিল হচ্ছে আমার শক্লির আন্ডারে যে 8 জন সায়েন্টিস্ট ছিল, ওই সায়েন্টিস্টের যে আলাদা কোম্পানি দা গ্রুপ, ওই দা গ্রুপের আন্ডারে করা হয়েছিল। ঠিক আছে, সো এই যে সিলিকন নামটা থেকে হচ্ছে আমাদের এই যে চ্যাপ্টারটা আছে পুরোটা পড়াশোনাটা শুরু হয়েছে। ঠিক আছে, সো এটা হচ্ছে মোটামুটি গেল হিস্ট্রি এই চ্যাপ্টারের। ভাই কেন আমরা সিলিকন পড়বো, কারণ হচ্ছে সিলিকন হচ্ছে এমন একটা জিনিস, যে জিনিসটা আসলে রাতারাতি মানুষকে বড়লোক করে দিয়েছে। সিলিকন ভ্যালির নাম তোমরা হয়তো অনলাইন সার্চ দিলে অনেক কিছু জানতে পারবা। সো আরেকটা কথা বলি, এই যে 8 জন পিপল ছিল, 8 জন মানুষ ছিল, ওরা হচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির নাম শুনছো তোমরা? স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি হচ্ছে ক্যালিফোর্নিয়াতে অবস্থিত একটা ইউনিভার্সিটি, আর ক্যালিফোর্নিয়াটা হচ্ছে সিলিকন ভ্যালিতে অবস্থিত। ঠিক আছে, সিলিকন ভ্যালিতে কি সিলিকন বেশি পাওয়া যায় এমন কিছু কি না, এক্স্যাক্টলি তাই না। আমরা সিলিকন ভ্যালি, জান্নাতুল মাওয়া তোমার কোয়েশ্চেন অ্যান্সার। ভাই সিলিকন ভ্যালি নামটা কেন দিয়েছে, কারণ হচ্ছে সর্বপ্রথম পুরা ওয়ার্ল্ডের মধ্যে সর্বপ্রথম সিলিকন দিয়ে যে চিপটা বানানো হয়েছিল, এটা সিলিকন ভ্যালিতে বানানো হয়েছিল। ঠিক আছে, এই জন্য হচ্ছে সিলিকন ভ্যালি নামটা দিয়েছে। বাট হ্যাঁ, সিলিকন ভ্যালিতে যেই বালিগুলা পাওয়া যায় ওইগুলো হচ্ছে পিওর সিলিকন, বাট আমরা প্যারা নাই, আমরা দেখবো। ঠিক আছে, সো এটা গেল হচ্ছে মোটামুটি আমাদের হিস্ট্রি। বুঝতে পারছি না বলো? হিস্ট্রিটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। রকফেলার হচ্ছে এমন একজন ইনভেস্টর, ওই হচ্ছে মেইনলি সিলিকন ইন্ডাস্ট্রিটাকে কি করে, কন্ট্রোল করে। এখন ঠিক আছে, না না, এগুলো এগুলো স্লাইডে পাবা, এগুলো স্লাইডে পাবা। আচ্ছা, তারপরে আসা হচ্ছে ভাইয়া কেন কেন আমরা সেমিকন্ডাক্টর পড়বো, হোয়াই সেমিকন্ডাক্টর। ঠিক আছে, তোমাকে জাস্ট ভাইয়া একটু ইমপ্রেস করা ট্রাই করি যে কেন আমি সেমিকন্ডাক্টর পড়বো। ভাই সেমিকন্ডাক্টর না পড়লে কি কোনো ক্ষতি আছে? সেমিকন্ডাক্টর না পড়লে কি কোনো ক্ষতি আছে? আচ্ছা, তোমরা ফোন ইউজ করো, রাইট? ফোন ইউজ করো ভাই, জাস্ট কোম্পানিগুলোর নাম বলতেছি, তোমরা শুনবা। অ্যাপল, আইফোন, তারপর হচ্ছে ম্যাকবুক, আইপ্যাড, রাইট? তারপর হচ্ছে কি বলে ভিশন প্রো, এই জিনিসগুলো। ঠিক আছে, সিলিকন ভ্যালি কি একটা ইন্ডাস্ট্রি? না ভাই, ইন্ডাস্ট্রি হচ্ছে একটা স্টেটের নাম। ইউএসএ তে 50টা স্টেট আছে, এর মধ্যে একটা হচ্ছে সিলিকন ভ্যালি। আচ্ছা, সেমিকন্ডাক্টর কেন আমরা পড়বো? সো ভাই হচ্ছে কোম্পানির নাম বলি, অ্যাপল আছে, মাইক্রোসফট আছে, এনভিডিয়া আছে, তোমার হচ্ছে স্পেস এক্স আছে, এরকম অনেক বড় বড় যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলা মেইনলি রান করে, আবারও বলতেছি মেইনলি রান করে তোমার চিপ এর চিপস এর ইন্টিগ্রেশনের থ্রুতে। এখন চিপস ব্যাপারটা কি ভাই? চিপস হচ্ছে এমন একটা জিনিস, যে জিনিসটা মেইনলি কি করে, এনার্জি এফিশিয়েন্ট করে। ঠিক আছে, এনার্জি এফিশিয়েন্টলি। এখন সাপোজ মানে মানুষ যুগ যুগ ধরে মেইনলি কি করে জানো, মানে আমরা অ্যাকচুয়ালি মানে মানুষ চাই কি করতে জানো, এক নাম্বার ওয়ে হচ্ছে আমরা চাই শুধুমাত্র কন্ট্রোল করতে। আমরা হচ্ছে কন্ট্রোল করতে চাই, দেখবো হচ্ছে বন থেকে বাঘ ধরে আনছি, ধরে আনি ওটাকে শিকার, ওইটা কি ট্রেনিং দিচ্ছি যাতে ও আমার কন্ট্রোলে থাকে। সো মানুষ চাই কি মেইনলি কন্ট্রোল করতে। 2 নাম্বার চাই কি ভাইয়া, এফিশিয়েন্ট হইতে। এফিশিয়েন্ট মানে কি ভাইয়া, ধরো একটা কাজ হচ্ছে 10 টাকা দিয়ে করা যায়, আমি নিজেই কোশ্চেন করবো ভাই এই কাজটা কি 8 টাকা দিয়ে করা যায়, 5 টাকা দিয়ে করা যায়? সো এই যে টাকাগুলো কমায় আসে, এটাকে বলা হচ্ছে এফিশিয়েন্ট হওয়া। সো এই দুইটা জিনিসের অ্যান্সার থেকে হচ্ছে কি আমাদের চিপস গুলা তৈরি করা হয়েছিল। আমরা যে চিপস গুলা বানাইছি, মানে যেই ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি গুলা বানাইছি, এই আইসি গুলা হচ্ছে আমার কন্ট্রোল করা গেছে খুব ইজিলি, এগুলা খুব এফিশিয়েন্ট, মানে ওইগুলা কম টাকা খরচ করে বানানো গেছে। সো এই যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছে কি আমার চিপসকে রিপ্রেজেন্ট করে, চিপসকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, আর আমাদের পুরা ইন্ডাস্ট্রি এখন যে আমরা ডিজিটাল টেকনোলজি বলতেছি,
ডিজিটাল টেকনোলজি, ভালো মতো বুঝো। ডিজিটাল টেকনোলজি, ডিজিটাল যে টেকনোলজি বলতেছি, তুমি আশেপাশে যা দেখবা, তুমি জাস্ট ভাইকে যে কোনো কিছু দেখবা, ঠিক আছে? সবকিছুর মূলে কি আছে জানো? সবকিছুর মূলে এই চিপস আছে। চিপস ভাই যদি আরেকটু ভালো মতো বলি, এটা হচ্ছে আইসি আছে। তুমি যে ফোন ইউজ করতেছো এটার মধ্যে আইসি আছে, তুমি যে ল্যাপটপ ইউজ করতেছো এটার মধ্যে আইসি আছে, তুমি যে ধর হচ্ছে ক্যামেরা ইউজ করতেছো, তুমি যে টিভি দেখতেছো ওইগুলোর মধ্যে আইসি আছে, সবকিছুর মধ্যে আইসি আছে, ঠিক আছে? সবকিছুর মধ্যে আইসি আছে। এন্ড এই জিনিসটা কি আমাদের ইন্ডাস্ট্রিকে কন্ট্রোল করতেছে, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে আমাদের মেইনলি সেমিকন্ডাক্টর পড়তে হবে। বুঝতে পারছি? সেমিকন্ডাক্টর মেইনলি পড়তে হবে। এখন আমি যদি বলি যে ভাইয়া টাকা পয়সার ব্যাপারে বলেন, টাকা পয়সার ব্যাপারে শোনো, টাকা পয়সার ব্যাপারে তাহলে শোনো। সেমিকন্ডাক্টর দিয়ে এই যে ৮ জন পিপল ছিল, ৮ জন যে ছিল দা গ্রুপের মালিক, ওরা এখন ওয়ার্ল্ডের টপ 50 রিচেস্ট এর মধ্যে আছে, ঠিক আছে? জেফ বেজোস, তারপর হচ্ছে ইলন মাস্ক, এই যে এদের সাথে আছে। জাস্ট ওরা কি করছে? সেমিকন্ডাক্টর বা চিপস বানায়, ঠিক আছে? জাস্ট চিপস বানায় আছে ৮ জন মানুষ। ওরা কিন্তু সায়েন্টিস্ট ছিল, ওরা অন্য কিছু না। ওরা না হচ্ছে তোমার কি, না হচ্ছে তোমার কোনো বড় ইনভেস্টর বা বাপ মায়ের টাকা পয়সা ছিল। সো সবকিছুই তোমার হচ্ছে এই সেমিকন্ডাক্টরের মধ্যে আছে। সো এগুলা কি করতে হবে? ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? এগুলা ভালো মতো পড়তে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা মূল পড়ায় চলে যাই। মূল পড়াটা কি ভাইয়া? মূল পড়াটা কি ভাইয়া? এখন হচ্ছে আমরা মূল পড়ায় চলে যাই। দেখো, এখন হচ্ছে আমরা মূল পড়ায় চলে যাই। দেখো, আমাদের যে পদার্থগুলো আছে, পদার্থগুলোকে মেইনলি পরিবাহিতার উপর ডিপেন্ড করে ভাগ করা হয়, ঠিক আছে? কিসের উপর ডিপেন্ড করে ভাগ করা হয় ভাইয়া? পরিবাহিতার উপর ডিপেন্ড করে ভাগ করা হয়। পরিবাহিতার উপর ডিপেন্ড করে যে আমরা ভাগ করি, পরিবাহিতার উপর ডিপেন্ড করে পদার্থকে কয় ভাগে ভাগ করা হয় ভাইয়া? ভালো মতো বুঝো, পরিবাহিতার উপর ডিপেন্ড করে পদার্থকে মেইনলি ৩ ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? প্রথম যে ভাগটা, প্রথম যে ভাগটা পদার্থ, পদার্থকে মেইনলি কয়টা ভাগে ভাগ করা হয় ভাইয়া? পদার্থকে মেইনলি ৩টা ভাগে ভাগ করা হয়। প্রথম যে ভাগটা এটা হচ্ছে পরিবাহী পদার্থ, পরিবাহী পদার্থ। তারপরে যে ভাগটা এটা হচ্ছে অপরিবাহী পদার্থ। এখন থেকে চ্যাপ্টারে পড়া শুরু হচ্ছে, ঠিক আছে? ভালো মতো মনোযোগ দাও। অপরিবাহী পদার্থ, আর ৩ নাম্বার যেটা হচ্ছে অর্ধপরিবাহী পদার্থ, অর্ধপরিবাহী পদার্থ, ঠিক আছে? পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী। সো এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা মেইনলি কিসের ডিপেন্ডস ভিত্তিতে ভাগ করা হচ্ছে? প্রথম কথা হচ্ছে ভাইয়া, পরিবাহিতার উপর ডিপেন্ড করে ভাগ করা হয়েছে। পরিবাহিতা, পরিবাহিতা উপর নির্ভর করে, নির্ভর করে কিভাবে? যেসব পদার্থের পরিবাহিতা বেশি, ঠিক আছে? যেসব পদার্থের পরিবাহিতা বেশি, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় কারেন্ট ইজিলি পরিবহন করতে পারে, ওইসব জিনিসপাতিকে আমরা কি বলতেছি? ওইসব জিনিসপাতিকে আমরা পরিবাহী বলতেছি। আর অপরিবাহী মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় কারেন্ট ফ্লো করতে পারে না, ঠিক আছে? এক জায়গা থেকে আরেক জায়গায় কারেন্ট বা চার্জ ফ্লো করতে পারে না, এগুলো কি বলতেছি? অপরিবাহী। আর অর্ধপরিবাহী মানে কি? এমন একটা জিনিস যেটা কারেন্ট ফ্লোটা হচ্ছে পরিবাহী এবং অর্ধপরিবাহীর মাঝে। এখন এই জায়গায় হচ্ছে আমার কিছু এরর চলে আসে। যেমন কিছু কিছু জায়গায় দেখা গেছে যে ভাইয়া পরিবাহিতা অনেক বেশি, ভালো মতো বুঝো, ঠিক আছে? কিছু কিছু জায়গায় দেখা গেছে যে পরিবাহিতা ভাইয়া অনেক বেশি, বাট স্টিল এটা পরিবাহী না, এটা অপরিবাহী। পরিবাহিতা অনেক বেশি, বাট স্টিল এটা পরিবাহী না, অপরিবাহী, ঠিক আছে? আবারও বলতেছি, কিছু কিছু জায়গায় এর লিমিটেশন আসছে। যেমন কিছু কিছু জায়গায় পরিবাহিতা অনেক বেশি, 10⁸, 10⁹ ওহম মিটার রেঞ্জে, বাট স্টিল এটা অপরিবাহী। তার মানে কি? শুধুমাত্র পরিবাহিতা দিয়ে তুমি জিনিসটা এক্সপ্লেন করতে পারবা না। সো ওই কনসেপ্টটাকে দূর করার জন্য বা ওই লিমিটেশনটাকে দূর করার জন্য তোমার পরে কি আসছে ভাইয়া? ব্যান্ড থিওরি, ব্যান্ড থিওরি। সো আমরা এগুলো পড়বো, ঠিক আছে? ব্যান্ড থিওরি, যেসব জিনিসপাতি আমরা হচ্ছে পরিবাহিতার উপর নির্ভর করে ব্যাখ্যা করতে পারবো না, ওসব জিনিসপাতি কোনটা দিয়ে ব্যাখ্যা করতে পারি? আমরা ব্যান্ড থিওরি দিয়ে ব্যাখ্যা করতে পারি। এখন ব্যান্ড থিওরি কি, কিভাবে কাজ করে, খায় নাকি মাথা দেয়, এইসব জিনিসপাতি আমরা ডিটেইলসে পড়বো। আপাতত হচ্ছে জাস্ট নোট করে রাখো, আপাতত নোট করে রাখো, ঠিক আছে? এখন ভাই যদি এক্সাম্পল দিই, ভাই পরিবাহিতার উদাহরণ কি হতে পারে? পরিবাহিতার উদাহরণ হতে পারে হচ্ছে ধাতু, ধাতু, রাইট? পরিবাহিতার উদাহরণ কি হতে পারে? হ্যাঁ, ধাতু।
অপরিবাহিতা কি হতে পারে? অপরিবাহী কাগজ হতে পারে, কাঁচ হতে পারে, এরকম থাকবে। আর অর্ধপরিবাহের মধ্যে কি থাকতে পারে? সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, টিন, তারপর হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড। সো এরকম অনেক কিছুই থাকতে পারে। এগুলা কি? এগুলো হচ্ছে মেইনলি অর্ধপরিবাহী। ঠিক আছে? এগুলো হচ্ছে মেইনলি অর্ধপরিবাহী। বাট আমরা হচ্ছে অর্ধপরিবাহের মধ্যে মেইনলি ফোকাস করব কোনটায়? মেইনলি ফোকাস করব হচ্ছে আমাদের সিলিকন এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে। ঠিক আছে? সিলিকন এবং জার্মেনিয়ামে মেইনলি ফোকাস করব। ঠিক আছে? এখন দেখো ভাই হচ্ছে একটা কথা বলছিলাম যে ভাইয়া চার্জ ফ্লো করতে পারে। ভাই কিন্তু বলেনি ইলেকট্রন ফ্লো করতে পারে। অনেকে বলতেছিল যে ভাইয়া এক জায়গা থেকে আরেক জায়গায় ইলেকট্রন ফ্লো করতে পারলেই মনে হয় হচ্ছে পরিবাহী। ইলেকট্রন ফ্লো না করতে পারলে অপরিবাহী, আর ইলেকট্রন যদি মাঝামাঝি ফ্লো করে অর্ধপরিবাহী। না ভাই, দ্যাট ইজ অ্যাবসলিউটলি মিসকনসেপশন। সো রাইট কনসেপশন কোনটা এটা হচ্ছে ভাইয়া বলবো। সো এর আগে আবারও বলতেছি, পদার্থ হচ্ছে পরিবাহিতার উপর ডিপেন্ড করে কয় প্রকার? পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী। পরিবাহী কোনগুলা? যেগুলার পরিবাহিতা খুব বেশি। ঠিক আছে? খুব বেশি। ভ্যালুগুলো হচ্ছে আমরা দেখবো। অপরিবাহী কোনগুলা? যেগুলার পরিবাহিতা একদমই জিরোর কাছাকাছি। আর অর্ধপরিবাহী কোনগুলা? যেগুলোর পরিবাহিতা পরিবাহী এবং অর্ধপরিবাহীর মাঝামাঝি। পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি। সো এটার একটা লিমিটেশন চলে আসে। লিমিটেশনটা কি ভাই? কিছু কিছু পদার্থের ক্ষেত্রে দেখা গেছে এক্সপেরিমেন্টালি যে পরিবাহিতা অনেক বেশি, বাট স্টিল এটা অপরিবাহীর মতো আচরণ করে। সো ওই জিনিসটাকে আমরা ডেসক্রাইব করার জন্য আমাদের কি আসে? ব্যান্ড থিওরি। ব্যান্ড থিওরি। ঠিক আছে? ব্যান্ড থিওরি। এখন এই জিনিসটা কি অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, খায় নাকি মাথায় দেয় নাকি ঘুমায়, ওইসব জিনিসপাতি আমরা বলবো। ঠিক আছে? ওইসব জিনিসপাতি আমরা বলবো। সো এর আগে হচ্ছে ভাইয়া বলি যে এইসব পুরোটা জিনিসপাতি আমাদের কিসের বেসিসে কাজ করতেছিল? ভাইয়া চার্জ ক্যারিয়ারের বেসিসে কাজ করতেছিল। চার্জ ক্যারিয়ার। চার্জ ক্যারিয়ার। এখন চার্জ ক্যারিয়ার কি? তোমরা বলতেছিলে যে ভাইয়া ইলেকট্রন মনে হয় ফ্লো করে। না ভাইয়া, এটা ভুল। ইলেকট্রন ফ্লো করে না। আমি বলবো চার্জ ক্যারিয়ার ফ্লো করে। এখন চার্জ ক্যারিয়ার ব্যাপারটা কি? এটা হচ্ছে তোমার বুঝতে হবে। ঠিক আছে? চার্জ ক্যারিয়ার ব্যাপারগুলো কি? এটা হচ্ছে তোমার বুঝতে হবে। আহ ভাইয়া আমি কি বেশি না ভাইয়া, তুমি কালকে এসো একেবারে। ত্রিপুরা তুমি কালকে এসো। ঠিক আছে? দেরি করো না। এটা একটু তুলে ফেলো, তুলে ফেলো, ফার্স্ট তুলে ফেলো। হুম, তুলে ফেলো। এই তো চার্জ ক্যারিয়ার। হ্যাঁ, চার্জ ক্যারিয়ার এটাই বলবো ভাইয়া। ডান, ডান, ডান। শ্রাবন্তী, মেহজাবিন, তাসমিয়া, ডান। ওকে, ওকে, ওকে। ঠিক আছে। সো এখন হচ্ছে আমাদের বুঝতে হবে চার্জ ক্যারিয়ার কি। ভালো কথা। সো চার্জ ক্যারিয়ার বোঝার আগে আমরা যে পদার্থগুলোকে বললাম, পদার্থগুলোকে মেইনলি কিসের উপর ভাগ করছি? আমরা হচ্ছে পরিবাহিতার উপর ভাগ করছি। আমরা হচ্ছে আরেকটা জিনিসের উপর ভাগ করতে পারি। পদার্থের গঠনের উপর ডিপেন্ড করে পদার্থকে ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্রিস্টালাইন, ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালস, আরেকটা হচ্ছে অ্যামরফাস ম্যাটেরিয়ালস। অ্যামরফাস। এখন ক্রিস্টালাইন এবং অ্যামরফাস কি? ঠিক আছে? ক্রিস্টালাইন এবং অ্যামরফাস কি? সাপোজ কথার কথা ভাইয়া বললাম তোমার কাছে যে পেনটা আছে, ঠিক আছে? তোমার কাছে যে পেনটা আছে, পেনের অ্যাটমের নাম হচ্ছে এক্স। ঠিক আছে? তোমার কাছে যে পেনটা আছে, পেনের অ্যাটমের নাম হচ্ছে এক্স, এবং এক্সটা দেখতে হচ্ছে এরকম। এক্সটা দেখতে এরকম। এখন পেনটা হচ্ছে যদি এভাবে গঠিত হয়, ভালো মতো বুঝো। পেনটা কি? পেনটা হচ্ছে এইভাবে গঠিত হচ্ছে। পরপর অনেকগুলা এক্স, পরপর অনেকগুলা এক্স কি হচ্ছে? মিলিত হয়ে গঠিত হচ্ছে। পরপর অনেকগুলা এক্স কি হচ্ছে? মিলিত হয়ে গঠিত হচ্ছে। আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছো? তোমার হাতে যে পেনটা দিয়ে তুমি লিখতেছো, এই পেনটার মধ্যে যে অ্যাটম গুলো আছে, অ্যাটম গুলো হচ্ছে এক্স। ঠিক আছে? অ্যাটম গুলো হচ্ছে এক্স, এবং এই যে এক্স গুলা আছে, এই এক্স গুলা আছে, এক্স গুলা কি পরপর এভাবে বসে ঘটন পুরো পেনটাকে ফর্ম করতেছে। ঠিক আছে? এই এক্সটা কি করছে? পরপর এইভাবে অ্যাটম গুলা বসে পুরো পেনটাকে ফর্ম করতেছে। সো এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা আমরা বলবো কি? ক্রিস্টালাইন। ক্রিস্টালাইন। ঠিক আছে? এই স্ট্রাকচারটাকে আমরা কি বলবো? ক্রিস্টালাইন। মানে কি? তুমি যেদিকে তাকাও দেখো, এটার তুমি এটার দিকে তাকাও। এটার আচ্ছা এটা না। তুমি মাঝখানে এটার দিকে তাকাও। দেখো উপরে এক্স, ডানে এক্স, নিচে এক্স, বামে এক্স। রাইট? এরকম যে স্ট্রাকচার, এগুলোকে আমরা বলতেছি কি? ক্রিস্টালাইন স্ট্রাকচার। এখন ধরো তোমার আরেকজন তোমার ফ্রেন্ড, ও হচ্ছে সেম পেন ইউজ করতেছে, বাট ওর যে অ্যাটম গুলো আছে, অ্যাটম গুলো হচ্ছে ভাই এক্স না, অ্যাটম গুলো হচ্ছে অন্য কিছু। অ্যাটম গুলো হচ্ছে কি ভাই? অন্য কিছু। সাপোজ অ্যাটম গুলোর নাম হচ্ছে ভাই বললাম ওয়াই। ঠিক আছে? অ্যাটম গুলোর নাম কি বললাম ভাই? ওয়াই। এখন ওর স্ট্রাকচারটা হচ্ছে এরকম না, মানে পরপর গঠন না। ওর স্ট্রাকচারটা দেখা গেছে এরকম। ওর স্ট্রাকচার দেখা গেছে কি এরকম। কোনো রিপিটিটিভ বা কিছু নাই, জাস্ট ইচ্ছা হয়েছে, গঠন হয়েছে। এখন বলো এই যে এরকম স্ট্রাকচার গুলো, এগুলোকে আমরা বলতেছি হচ্ছে অ্যামরফাস। ঠিক আছে? এগুলোকে আমরা বলতেছি হচ্ছে অ্যামরফাস স্ট্রাকচার।
আচ্ছা বাংলা সহ লিখেন ভাইয়া। ক্রিস্টালাইনের বাংলা কি জানি না ভাইয়া, অ্যামরফাসের বাংলাও জানি না। এটা এভাবে লিখো। এখন দেখো কিছু কিছু ম্যাটেরিয়ালস আছে, কিছু কিছু ম্যাটেরিয়ালস আবারও বলতেছি, কিছু কিছু ম্যাটেরিয়ালস আছে এরকম পরপর রিপিটিটিভ অংশ। দেখো এই যে এই পোর্শনগুলা, এই পোর্শনটা কি বারবার রিপিট করে এই গঠনটা গঠিত হয়েছে। এই যে এক্স পোর্শনটা বারবার কি রিপিট করে, দেখো এখানে এক্স, এখানেও এক্স, এখানেও এক্স এর একটা লেয়ার, এখানেও এক্স এর একটা লেয়ার, মানে কি কিছু লেয়ার পরপর রিপিট করে গঠন হইতেছে, রাইট? এই পুরোটা স্ট্রাকচার গঠন করছে। এই যে জিনিসগুলোকে, এই জিনিসগুলোকে আমরা বলছি ক্রিস্টালাইন। আর অ্যামরফাস কি ভাই, কোনো রিপিটেশন নাই, যেভাবে ইচ্ছা ওইভাবে বসে যাচ্ছে। এই গঠনগুলোকে আমরা বলতেছি কি ভাই, অ্যামরফাস। ঠিক আছে, ক্রিস্টালাইন এবং অ্যামরফাসের মধ্যে বুঝতে পারছো জিনিস পাতিগুলো, যে ডিফারেন্সটা কোথায় বুঝতে পারছো কিনা বলো? ক্রিস্টালাইন এবং অ্যামরফাসের মধ্যে জিনিসটা বুঝতে পারছো কিনা? আবার বলি, ক্রিস্টালাইন হচ্ছে ভাই পরপর রিপিট করতেছে, পরপর রিপিট করতেছে। আর অ্যামরফাস মানে হচ্ছে রিপিটে, ভাই যেমনি ইচ্ছে এমনি, আলো আলো পাথারি, মানে জাস্ট জায়গায় পাশে বসে গেছে, জায়গা পাশে বসে গেছে, এরকম জিনিসপাতি বসে গেছে। এখন আমরা কনসিয়াসলি অর সাবকনসিয়াসলি এই পুরা চ্যাপ্টার জুড়ে জাস্ট এই পদার্থগুলোকে ডিল করব। আমরা এই পুরা চ্যাপ্টার জুড়ে কি করব, এই পদার্থগুলোকে ডিল করব। মানে আমরা জাস্ট সেমি কন্ডাক্টর বলো, ইনসুলেটর বলো, ডায়োড বলো, ট্রানজিস্টর বলো, আইসি বলো, সুইচ বলো, যাই বলো, যাই বলো, আমরা কি করব, আমরা হচ্ছে এই যে ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালস নিয়ে ডিল করব। এখন কেন ডিল করব, এটা এই জিনিসটা তোমার বোঝার জন্য তোমার একটা কনসেপ্ট বুঝতে হবে, এটাকে বলা হচ্ছে সুপার কন্ডাক্টিভিটি। কি বুঝতে হবে ভাইয়া? সুপার কন্ডাক্টিভিটি, সুপার কন্ডাক্টিভিটি। এখন এই জিনিসটা ভাইয়া বলবো, বাট এই জিনিসটা বলার আগে ভাইদের যে মেইন কনসেপ্টটা ছিল ভাই চার্জ ক্যারিয়ার অ্যাকচুয়ালি কি, ওইটা হচ্ছে আমরা আগে বুঝে আসি। ঠিক আছে, কেন আমরা এই জিনিসটা বুঝবো আর কেন আমরা এই জিনিসটা নিয়ে জাস্ট ডিসকাস করি, অ্যামরফাস নিয়ে কেন ডিসকাস করি না, এটা বোঝার আগে তোমার বুঝতে হবে সুপার কন্ডাক্টিভিটিটা অ্যাকচুয়ালি কি। সুপার কন্ডাক্টিভিটি অ্যাকচুয়ালি কি? ঠিক আছে, অতি পরিবাহী, হ্যাঁ বুঝতে পারছি অতি পরিবাহী, বাট এটা অ্যাকচুয়ালি কি, মানে এই জিনিসটা কিভাবে কাজ করে এটা তোমার বুঝতে হবে। সো ভাই একদম বেসিক ভাষায় যদি বলি যে কম তাপমাত্রায় কিছু পদার্থ অতি পরিবাহিতা দেখায়। পরিবাহিতা দেখায়, এই জিনিসটাকে আমরা বলতেছি কি, এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে সুপার কন্ডাক্টিভিটি। ঠিক আছে, এটা হচ্ছে আপাতত লিখে নাও, তারপর কিভাবে দেখো ওই জিনিসটা ভাইরা বলবো। অ্যামরফাস কি তাহলে মৌলিক পদার্থ না ভাইয়া? অ্যামরফাস ক্রিস্টালাইন দুইটাই যৌগিক পদার্থ। ক্রিস্টালাইনে হয় কি পরপর রিপিট করে করে স্ট্রাকচারটা গঠন করে, বাট অ্যামরফাসে পরপর রিপিট করে না, অ্যালোপাথারি আসা বসে যায়। ঠিক আছে, অ্যালোপাথারি আসা বসে যায়। সো দুইটাই হচ্ছে যৌগিক পদার্থ, বাট আমরা কনসিয়াসলি ও সাবকনসিয়াসলি এই চ্যাপ্টার ডিসকাস করে মিলি ক্রিস্টালাইন নিয়ে, অ্যামরফাস নিয়ে ডিসকাস করি না। অ্যামরফাসের ব্যাপারটা একটু বড় হলে বুঝবা। ঠিক আছে, এখন ক্রিস্টালাইন নিয়ে কেন ডিসকাস করি, এই জিনিসটার ভেতর হচ্ছে লাইক করে আছে কি সুপার কন্ডাক্টিভিটি ব্যাপারটা। সুপার কন্ডাক্টিভিটি যদি কি, আমি যদি এক ভাষায় বলি, ভাই কম তাপমাত্রা, একদম কম তাপমাত্রায়, নেগেটিভ কোনো তাপমাত্রায় আমাদের কিছু পদার্থ আছে এগুলো অতি পরিবাহিতা দেখায়, কোনো রোধ থাকে না। কি ওই পদার্থগুলোর কি রোধ একদমই থাকে না বা জিরোর কাছাকাছি চলে যায়। এই পদার্থগুলোকে আমরা কি বলতেছি ভাই? সুপার কন্ডাক্টিভিটি বলতেছি। ঠিক আছে, সুপার কন্ডাক্টিভিটি বলতেছি। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? সো সুপার কন্ডাক্টিভিটি এক্সপ্লেইন করার আগে ভাইরা এখন এক্সপ্লেইন করবো হচ্ছে ভাই চার্জ ক্যারিয়ার অ্যাকচুয়ালি কি। ঠিক আছে, চার্জ ক্যারিয়ার অ্যাকচুয়ালি জিনিসটা কি। সো এতটুকু ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ জুবাইদা, এক্স্যাক্টলি আমরা ক্রিস্টালাইন নিয়ে পড়বো। আচ্ছা ভাই, এই দুইটা জিনিসের বাংলা অ্যাকচুয়ালি তোমাকে দিব, সমস্যা নেই, তোমাদের দিয়ে দিব। আচ্ছা, এখন হচ্ছে আমাদের পড়তে হবে যে ভাইয়া আমরা যে চার্জ ক্যারিয়ারের কথা বললাম, চার্জ ক্যারিয়ার অ্যাকচুয়ালি কি। সো চার্জ ক্যারিয়ার পর আগে সাপোজ তোমার কাছে একটা সোডিয়াম অ্যাটম আছে। ঠিক আছে, তোমার কাছে কি আছে? সোডিয়াম অ্যাটম আছে। তুমি সোডিয়াম অ্যাটমের ইলেকট্রন বিন্যাস করো তো। সোডিয়াম অ্যাটমের ইলেকট্রন বিন্যাস পারো তো নাকি? সোডিয়ামের মধ্যে কয়টা ইলেকট্রন থাকে? সোডিয়ামের মধ্যে হচ্ছে 11টা ইলেকট্রন থাকে। ইলেকট্রন বিন্যাস কি ভাই? 1s2, 2s2, 2p6, 3s1। এখন সোডিয়ামকে যদি তুমি যথেষ্ট মিডিয়াম দাও, ঠিক আছে, সোডিয়ামকে তুমি ভালো একটা মিডিয়াম দিছো, সোডিয়াম কি করবে ভাইয়া? সোডিয়াম প্লাস ফর্ম করবে। সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস কি হবে ভাইয়া? 1s2, 2s2, 2p6, রাইট? এরকম কিছু একটা হবে। এখন এই জিনিসটা আসলে মানে আমি কি এই জিনিসটা দিয়ে আসলে এটা এখানে এখানে কেন লিখলাম, কথা হচ্ছে সাপোজ তোমার কাছে প্রথম যে সোডিয়াম অ্যাটমটা আছে, সোডিয়াম অ্যাটমটা দেখতে এরকম, সোডিয়াম অ্যাটমটা দেখতে এরকম। ঠিক আছে, সোডিয়াম অ্যাটম দেখতে এরকম। পরে যে সোডিয়াম আয়নটা ফর্ম করছে, সোডিয়াম আয়নটা ফর্ম করছে, সোডিয়াম আয়নটা কি দেখতে
এরকম হবে, রাইট? সোডিয়াম আয়নটা দেখতে এরকম, আর এখানে একটা নেগেটিভ চার্জ থাকবে। সোডিয়াম আয়নটা কি দেখতে এরকম, রাইট? সোডিয়াম আয়নটা দেখতে এরকম, ঠিক আছে? তোমার কি প্রথম হচ্ছে জাস্ট একটা সোডিয়াম ছিল, সোডিয়াম থেকে কি হয়েছে, সোডিয়াম আয়ন ফর্ম করছে। এটা হচ্ছে ধরো এই পোর্শনটা, আর এটা হচ্ছে আমার এই পোর্শনটা, এই পোর্শনটা, ঠিক আছে? এখন দেখো তোমার কাছে যদি আমি সাপোজ তোমার কাছে বললাম যে ভাই তোমার কাছে হচ্ছে সোডিয়ামের একটা টুকরা আছে, বা একটা বলতে পারো যে খন্ড আছে সোডিয়ামের। সো সোডিয়ামের খন্ড থাকলে আমি সাপোজ ধরে নিচ্ছি সোডিয়াম হচ্ছে দেখতে গোল, ঠিক আছে? সোডিয়াম দেখতে হচ্ছে গোল, আমি ধরে নিচ্ছি, আমি জানি না সোডিয়ামের অ্যাকচুয়ালি স্ট্রাকচার কেমন, ভাই ধরে নিচ্ছি, ঠিক আছে? সোডিয়ামের স্ট্রাকচার যদি অ্যাকচুয়ালি দেখতে গোল হয়, তাহলে সোডিয়াম কেমনে গঠন হয় জানো? এরকম অনেকগুলা সোডিয়াম পরপর বসে, অনেকগুলা সোডিয়াম এইভাবে পরপর বসে, অনেকগুলা সোডিয়াম কি পরপর বসে, এবং বসে হচ্ছে আমার কি করে, স্ট্রাকচার ফর্ম করে, স্ট্রাকচার কি করে ফর্ম করতেছে, ঠিক আছে? ভালো মতো বুঝো, এই জিনিসপাতিগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই জিনিসপাতিগুলো না বুঝলে তুমি সেমিকন্ডাক্টরই বুঝবা না। সোডিয়াম অ্যাটমগুলো কি পরপরভাবে বসে স্ট্রাকচার ফর্ম করতেছে। এখন আমরা যে স্ট্রাকচারটার কথা বলতেছি, এই স্ট্রাকচারটা কি ভাইয়া অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে থাকে, নাকি তোমার আশেপাশে যে পরিবেশ আছে পরিবেশের মধ্যে থাকতেছে? অবশ্যই আশেপাশে যে পরিবেশ আছে ওই পরিবেশের মধ্যে থাকতেছে, রাইট? আশেপাশে যে পরিবেশ আছে ওই পরিবেশের মধ্যে থাকতেছে, এবং আশেপাশে যে পরিবেশ আছে পরিবেশের টেম্পারেচার কত অ্যাকচুয়ালি ভাইয়া? টেম্পারেচার হচ্ছে অ্যারাউন্ড 300 কেলভিনের কাছাকাছি, রাইট? 300 কেলভিনের কাছাকাছি। এখন দেখা গেছে এক্সপেরিমেন্ট করে বা একটা পরীক্ষা আছে, এটাকে বলেছে SEM, স্পেকট্রোস্কোপি ইলেকট্রন মাইক্রোস্কোপি, এরকম কিছু একটা, ঠিক আছে? সো পরিবেশের টেম্পারেচার কি অ্যারাউন্ড 300 কেলভিন বা 27-28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। দেখা গেছে যে ভাইয়া এইখানে যে সোডিয়াম অ্যাটমগুলো পরপর একসাথে বন্ড করে একটা ক্রিস্টাল ফর্ম করছে, এই ক্রিস্টালটার মধ্যে অ্যাকচুয়ালি হয় কি জানো? এখান থেকে সাপোজ এই যে মাঝখানে সোডিয়াম অ্যাটমটা আছে, এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে যায়, একটা ইলেকট্রন বের হয়ে যায়, আর বের হয়ে যাওয়ার ফলে কি করে, এটা হচ্ছে সোডিয়াম প্লাস ফর্ম করে। তো দেখা গেছে টেম্পারেচারের কারণে কি হয়, কাপাকাপি করে, কাপাকাপি করে হচ্ছে তোমার এই মাঝখানে একটা সোডিয়াম অ্যাটম, এটা পজিটিভ চার্জে কনভার্ট হয়ে যায় একটা ইলেকট্রনকে ছেড়ে দিয়ে, একটা ইলেকট্রনকে ছেড়ে দিয়ে এরকম পজিটিভ চার্জে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? একটা ইলেকট্রনকে ছেড়ে দিয়ে এখানে পজিটিভ চার্জে কনভার্ট হয়ে যায়, এটা বুঝতে পারছি? এখন দেখো এখানে দুইটা কেস হচ্ছে, তুমি এইভাবে চিন্তা করতে পারো যে ভাইয়া সোডিয়াম কি করছে, সোডিয়াম দুইটা কাজ করছে, ইলেকট্রন ছেড়ে দিছে, ছেড়ে দিছে, ছেড়ে দিছে, অথবা এটাকে ভাই এভাবে বলতে পারি যে ইলেকট্রন এর ঘাটতি সৃষ্টি করছে, ঘাটতি সৃষ্টি করছে। দেখো ভাই এই দুইটা কথার মধ্যে কোনো ডিফারেন্স আছে? সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিছে, অথবা সোডিয়াম আমার কি করছে, একটা ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি করছে। এই দুইটা কথার মাঝে কি কোনো ডিফারেন্স আছে কিনা বলো আমাকে। আমি বললাম কি ভাইয়া এই পুরোটা স্ট্রাকচারের মধ্যে তুমি টেম্পারেচারের কারণে কি করছে, হালকা পাতলা কাপাকাপি করে, কাপাকাপি করার ফলে কি হয়, সোডিয়াম সাপোজ একটা ইলেকট্রন ছেড়ে দিছে, সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া আর সোডিয়ামের মাঝে একটা ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হওয়া, দুইটা কথা ডিফারেন্স নাকি সেম? দুইটা কথা সেম, রাইট? একদম সেম কথা। এখন এই যে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ভাই কথাগুলো বলতেছি, এটা হচ্ছে চার্জ ক্যারিয়ার ভাইয়া। ইলেকট্রন যেটা আছে, ইলেকট্রন ছেড়ে দেওয়া যে ব্যাপারটা, এটাকে আমরা বলতে হচ্ছে ইলেকট্রনিক চার্জ, এবং ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হওয়া যে ব্যাপারটা, এটাকে আমরা বলতেছি কি ভাইয়া, হোল, হোল, ঠিক আছে? ভালো মতো বুঝো, ইলেকট্রন ছেড়ে দেওয়ার যে ব্যাপারটা, এটাকে আমরা বলতেছি ইলেকট্রনিক চার্জ বা যেটা আমরা স্থির তড়িৎ চলতড়িতে পড়ে আসছি। আর এখানে নতুন একটা কনসেপ্ট আসতেছে ভাইয়া, ইলেকট্রন ওইখানে নাই, মানে ওইখানে ইলেকট্রনের জায়গাটা খালি আছে। ইলেকট্রন জায়গা খালি থাকা মানে কি, ওইখানে হচ্ছে আমি চাইলে ইলেকট্রন প্রবেশ করাতে পারবো, রাইট? ওই যে জিনিসটা, ওইটাকে আমরা বলতেছি হোল, ঠিক আছে? সো চার্জ ক্যারিয়ার এখানে খুব ইম্পর্টেন্ট, চার্জ ক্যারিয়ার যে ব্যাপারটা ভালো মতো বুঝো। চার্জ ক্যারিয়ার যে ব্যাপারটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি দুই প্রকার চার্জ ক্যারিয়ার। এই যে ব্যাপারটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি হ্যাঁ, দুই প্রকার, একটা হচ্ছে কি ভাইয়া ইলেকট্রন, আর একটা কি ভাইয়া হোল। ভালো মতো মনে রাখবা এখন থেকে, ইলেকট্রন এবং হোল, ঠিক আছে? এক্স্যাক্টলি, হ্যাঁ, সেই যদি আপনি ইলেকট্রনিক ঘাটতির পরে হোল সৃষ্টি হয়, ঠিক আছে? বুঝতে পারছি হোলের ব্যাপারটা, বুঝতে পারছি ইলেকট্রন এবং হোল। চার্জ ক্যারিয়ার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইলেকট্রন আর একটা হচ্ছে হোল, ইলেকট্রন এবং হোল, ঠিক আছে? আমি আপনাকে বুঝে নাই, আবারও বলতেছি ভাইয়া, সাপোজ তোমার কাছে যে ক্রিস্টালটা আছে, ক্রিস্টালটা হচ্ছে সোডিয়ামের এরকম পরপর অনেকগুলো সোডিয়াম মিলে হচ্ছে গঠন হয়েছে, তুমি কি করছো, রুম টেম্পারেচার যখন দেখছো, দেখা গেছে মাঝখান থেকে একটা সোডিয়াম অ্যাটম কি করছে, ইলেকট্রন ছেড়ে দিছে। তো আমি এই জিনিসটা কিভাবে লিখছি যে সোডিয়াম অ্যাটম ইলেকট্রন ছেড়ে দিছে, অথবা সোডিয়ামের মাঝে একটা ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হয়েছে,
ঠিক আছে? সোডিয়ামের মাঝে কি করছে? সোডিয়াম কি করছে? ইলেকট্রন ছেড়ে দিছে, একটা ইলেকট্রন ঘাটতি সৃষ্টি। সোডিয়াম যদি ইলেকট্রন ছেড়েই দেয়, তাহলে ওর কি একটা ইলেকট্রনিক চার্জ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। বা তুমি এটা এইভাবে চিন্তা করতে পারো, ভাইয়া সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দেয় নাই, সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়ে কি করছে? ওর এখানে একটা ফাঁকা জায়গা সৃষ্টি করছে। কিসের জন্য ফাঁকা জায়গা? ইলেকট্রনের জন্য ফাঁকা জায়গা সৃষ্টি করছে। সো এই যে ব্যাপারটা, এটাকে আমরা বলতেছি কি? হোল। ঠিক আছে? এই যে ব্যাপারটা, এটাকে আমরা বলতেছি কি? হোল। ঠিক আছে? সো চার্জ কেরিয়ার হচ্ছে অ্যাকচুয়ালি দুইটা, একটা হচ্ছে ইলেকট্রন এবং হোল। একটা হচ্ছে ইলেকট্রন আর একটা হচ্ছে কি? হোল। ঠিক আছে? এখন সোডিয়াম যেই আমার ইলেকট্রন ছেড়ে দিয়ে, দেখো সোডিয়াম কি করছে? সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস ফর্ম করছে। এই জিনিসটাকে আমরা শুধুমাত্র চার্জ বলি। কি বলি ভাইয়া? শুধুমাত্র চার্জ। ভালো মতো বুঝো, একটা হচ্ছে চার্জ ক্যারিয়ার আর একটা হচ্ছে চার্জ। সো চার্জ হচ্ছে অ্যাকচুয়ালি দুই প্রকার, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে হোল। আর চার্জ অ্যাকচুয়ালি কয় প্রকার? এটাও দুই প্রকার, একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ। আমাদের জিনিসপত্রগুলো কিন্তু আমরা জানি। আবার হোলটাকে অন্য ইলেকট্রন দ্বারা পূর্ণ করবে না, আম, করতে পারে, বাট কেন পূর্ণ করবে না এটা ভাইয়া বলতেছি। ঠিক আছে? কেন পূর্ণ করবে এটা ভাইয়া বলতেছি, কেন পূর্ণ করবে না। ঠিক আছে? সো এটা বলার আগে সোহান সুন্দর একটা কোয়েশ্চেন করছে, ভাই চার্জটাকে অন্য একটা ইলেকট্রন দিয়ে পূর্ণ করবে না। বাকিরা বলো তো আমাকে যে পূর্ণ করবে কিনা, বাকিদের দেখি কেমন আইডিয়া আছে, অ্যাটমের স্ট্রাকচারের ব্যাপারে কেমন আইডিয়া আছে। না না, চার্জ ক্যারিয়ার চার্জের আদান প্রদান বোঝাবে না, চার্জ ক্যারিয়ার চার্জের আদান প্রদান বোঝাবে না। চার্জ ক্যারিয়ার মানে হচ্ছে যেই এমন একটা এন্টিটি, যেই এন্টিটির জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় কারেন্ট ফ্লো হয় বা ইলেকট্রিসিটি ফ্লো হয়। ঠিক আছে? সো ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে মেইনলি দুইটা, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে হোল। বাট চার্জ ব্যাপারটা ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে না। এখন আমাকে বলো, আম, এই যে ইলেকট্রনটা বের হয়ে এখানে একটা হোল ক্রিয়েট করছে, সাপোজ এখানে একটা হোল ক্রিয়েট করছে, এরকম এখানে একটা এরকম একটা ফাঁকা জায়গা ক্রিয়েট করছে, এই ফাঁকা জায়গার মধ্যে কি আবার অন্য একটা অ্যাটম থেকে একটা ইলেকট্রন এসে বসবে কিনা? আমাকে বলো, বসবে কিনা? চার্জই থাকবে না, আবির বলতেছে চার্জই থাকবে না, শুধু ইলেকট্রন ছাড়বে। নূর মোহাম্মদ বলতেছে আচ্ছা, শ্রাবন্তী বলতেছে না বসবে না, আহ সে যদি বলতেছে বসবে না। আচ্ছা, সবাই বলতেছে বসবে না, আবার কেউ বলতেছে বসবে। আহ ওকে, আবার কেউ বলতেছে আংশিক। হুম, 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 বলো। হুম, আংশিক বসবে, বসবে না, বসবে, বসবে, এত এত ভ্যারিয়েশন কেন? তোমরা তো দুদিন পর পরীক্ষা দিবা, এইসব জিনিসপত্র তো ক্লিয়ার ধারণা থাকা উচিত। ক্লিয়ার ধারণা থাকা উচিত না? ক্লিয়ার ধারণা থাকা। তোমরা ফুটবল মাঠ দেখছো কখনো? ফুটবল মাঠ সরাসরি নিজের চোখে দেখছো? ফুটবল মাঠ কখনো নিজের চোখে দেখছো? ফুটবল মাঠ কখনো নিজের চোখে দেখছো? হুম, 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 হুম। দেখছো, দেখছো, দেখো, দেখো, দেখো নাই, দেখো নাই। অনলাইনে সার্চ দিয়ে ফুটবল মাঠ দেখবা। ঠিক আছে? দেখো সাপোজ ভাইয়া বললাম, ভাইয়ের কাছে একটা ফুটবল মাঠ আছে। ফুটবল মাঠটা হচ্ছে দেখতে এরকম, এত বড়। ঠিক আছে? ফুটবল মাঠটা হচ্ছে দেখতে এত বড়। ফুটবল মাঠের মাঝে মাঝে দেখবো হচ্ছে এখানে একটা দাগ কাটা থাকে এবং এখানে ফুটবল দেওয়া থাকে। এখানে কি থাকে? ফুটবল দেওয়া থাকে। ফুটবল দেওয়া থাকে। আমাকে বলো, ফুটবল মাঠের রেসপেক্টে তুমি মাঝখানে যে ফুটবলটা রাখছো এটা কত বড়? কত বড় ভাই? ফুটবল মাঠের রেসপেক্টে মাঠে যে ফুটবলটা রাখছো এটা কি মানে সাইজ বা আকার যেটা আছে এটা এটা কি সিগনিফিকেন্ট নাকি নন সিগনিফিকেন্ট? ফুটবল মাঠের রেসপেক্টে ফুটবলের যে আকারটা সেটা নন সিগনিফিকেন্ট না? মানে একদম তুমি ইগনোর করতে পারো। ফুটবল এখানে থাকুক না থাকুক ডাজন্ট ম্যাটার। রাইট? ফুটবল থাকুক না থাকুক ডাজন্ট ম্যাটার। সো অ্যাকচুয়ালি হচ্ছে এরকম হয় যে অ্যাটম যেগুলো আছে, অ্যাটম গুলোর মধ্যে হয় কি জানো? অ্যাটম গুলোর মধ্যে হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে তোমার নিউক্লিয়াসকে চিন্তা করতে পারো। কি চিন্তা করতে পারো? নিউক্লিয়াস। আর ফুটবল মাঠের চারপাশে যে বাউন্ডারিটা আছে এটা হচ্ছে তোমার অরবিটাল। মানে এখানে হচ্ছে ইলেকট্রন থাকে, ইলেকট্রন থাকে। ঠিক আছে? ইলেকট্রন থাকে। সো আমাকে বলো, এই নিউক্লিয়াস, এই অরবিটালের মাঝে যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা ধরো কোনোভাবে বের হয়ে গেছে, কোনোভাবে বের হয়ে গেছে। এখন আরো একটা ইলেকট্রন আসবে, সাপোজ আরো একটা ইলেকট্রন এখান থেকে আসবে, এসে হচ্ছে এক্স্যাক্টলি এই জায়গায় বসবে, এক্স্যাক্টলি এই জায়গায় বসবে। এটা চান্স বা প্রবাবিলিটি কতটুকু? আমি জাস্ট মানে পসিবিলিটি বললাম, পসিবিলিটি কতটুকু ভাই বলো? তুমি পুরা ফুটবল মাঠের চারদিকে চিন্তা করো। ঠিক আছে? তুমি রাইট কর্নার থেকে উঠে গেছো, তুমি পুরা মাঠ জুড়ে আশেপাশে পুরো এলাকা ঘুরে এসে তুমি ওই কর্নারে বসবা, এটার প্রবাবিলিটি কতটুকু বা পসিবিলিটি কতটুকু? টেন্স টু জিরো, টেন্স টু জিরো। রাইট? এই জিনিসটাই আমরা হচ্ছে বলি যে ভাইয়া জাস্ট ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, হোল ক্রিয়েট হচ্ছে, ওই হোলগুলো ফিল আপ হওয়ার চান্স খুব 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 কম, বা বলতে পারি ফিল আপ হবে না। ঠিক আছে? ফিল আপ হবে না।
বুঝতে পারছি এখন কেন স্ট্রাকচার গুলার মধ্যে হচ্ছে আমার ইলেকট্রনিক চার্জ ক্রিয়েট হচ্ছে, হোল ক্রিয়েট হচ্ছে, বাট হোল ফিল আপ হচ্ছে না। এখন বুঝতে পারছি কিনা? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু স্ট্রাকচারের সাথে ডিপেন্ডেন্ট, বুঝছো? ক্লিয়ার, রাইট? ওকে। সো আমাদের গেল সোডিয়াম প্লাস হচ্ছে চার্জ, চার্জ ক্রিয়েট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে হোল। একটা হচ্ছে ইলেকট্রন আর একটা হচ্ছে হোল। ওকে, এখন আমি বললাম কি ভাই, ইলেকট্রিসিটি ফ্লো হয়ে হচ্ছে ইলেকট্রন এবং হোলের জন্য। ইলেকট্রিসিটি ফ্লো হয়ে হচ্ছে মেইনলি ইলেকট্রন এবং হোলের জন্য। ভাই এটা হচ্ছে অ্যাকচুয়ালি হিস্ট্রি আর কি, তো তেমন না করলে হবে না। সো এখন দেখো আমরা হচ্ছে পদার্থকে কয় ভাগে ভাগ করছিলাম ভাইয়া? পদার্থকে আমরা হচ্ছে 3 ভাগে ভাগ করছিলাম। এখন দেখো পরিবাহী যেগুলো আছে এগুলোর মধ্যে মেইনলি ইলেকট্রন দিয়ে হচ্ছে কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে? ইলেকট্রন দিয়ে কারেন্ট ফ্লো হয়। অপরিবাহীর মাঝে কোনো ক্যারিয়ার থাকে না, কোনো ক্যারিয়ার থাকে না, কোনো চার্জ ক্যারিয়ার থাকে না, কোনো চার্জ ক্যারিয়ার থাকে না। আর অর্ধপরিবাহী যেগুলো আছে এগুলো হচ্ছে ইলেকট্রন এবং হোল দুইটা দিয়ে কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে? ইলেকট্রন এবং হোল দুইটা দিয়ে হচ্ছে কারেন্ট ফ্লো হয়। এটা কি ধাতব বন্ধনের মতো কাজ করে? কাইন্ড অফ চিন্তা করতে পারো তাসমিয়া, বাট এক্সাক্টলি ওইরকম না, ঠিক আছে? অপরিবাহিতে চার্জ ক্যারিয়ার থাকে না কেন? কারণ হচ্ছে অপরিবাহী পদার্থগুলো এত শক্তভাবে বাইন্ড করে থাকে যে ওদের বন্ধনটাকে তুমি হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারো না। আমাদের চার্জ ক্যারিয়ার কখন প্রডিউস হচ্ছিল ভাইয়া? সোডিয়াম গুলো যখন আমার কি হচ্ছিল, টেম্পারেচার কারণে কাপাকাপি করে ইলেকট্রন বাইরের দিকে ছেড়ে দিছে, তখনই চার্জ ক্যারিয়ার প্রডিউস হচ্ছিল। বাট অপরিবাহীর ক্ষেত্রে এইভাবে ইলেকট্রন বাইরের দিকে ছাড়তে পারে না। এই জন্য হচ্ছে কি আমার অপরিবাহিতে কোনো চার্জ ক্যারিয়ার থাকে না। ওকে 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 ওকে, ভালো কথা, ভালো কথা গেল। এখন হচ্ছে আমরা আরেকটা কনসেপ্ট কি ছিল ভাই? সুপার কন্ডাক্টিভিটি। কেন আমরা ক্রিস্টালাইন নিয়ে পড়তেছি এটা হচ্ছে আমাদের বুঝতে হবে, ঠিক আছে? কেন আমরা ক্রিস্টালাইন নিয়ে পড়তেছি? আচ্ছা এই স্লাইডটা হচ্ছে ভাই আবার রিক্যাপ করি। আমাদের হচ্ছে সোডিয়াম অ্যাটম ছিল, সোডিয়াম থেকে হচ্ছে একটা ইলেকট্রন বের করে নিলে সোডিয়াম প্লাস হয়। একটা ইলেকট্রন বের করে নেওয়া মানে কি ভাই? ইলেকট্রন ছেড়ে দেওয়া, ইলেকট্রন ছেড়ে দেওয়া, অথবা সোডিয়াম অ্যাটমের মাঝে ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হওয়া, ঠিক আছে? ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হওয়া, ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হওয়াকে আমি হোল বলতেছি, আর ইলেকট্রন ছেড়ে দেওয়াকে আমি ইলেকট্রন বলতেছি। সো এই দুইটা জিনিসের জন্য হচ্ছে মেইনলি কারেন্ট গুলা ফ্লো হয়, পরিবাহী বলো, অপরিবাহী বলো, অর্ধপরিবাহী বলো, যেখানে যা কারেন্ট ফ্লো হচ্ছে মেইনলি এইগুলার জন্যই হচ্ছে, ঠিক আছে? এগুলার জন্যই হচ্ছে। সো চার্জ ক্যারিয়ার যেটার জন্য কারেন্ট ফ্লো হচ্ছে সেটাকে আমি দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা ইলেকট্রন এবং হোল। সোডিয়াম থেকে যেহেতু ইলেকট্রন বের হয়ে গেছে, সোডিয়াম একটা চার্জে কনভার্ট হয়েছে, এটাকে আমরা বলতেছি কি ভাই? চার্জ, নট চার্জ ক্যারিয়ার। ভালো মতো বুঝো, নট চার্জ ক্যারিয়ার, এটাকে বলতেছি কি? চার্জ। সো সোডিয়াম প্লাস একটা চার্জ, এরকম ভাবে চার্জ ক্যারিয়ার হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইলেকট্রন এবং হোল, ঠিক আছে? সো একটা কমন কনফিউশন ছিল ভাই, অ্যাটম থেকে যদি ইলেকট্রন বের হয়ে আসে ওইখানে হোল ক্রিয়েট হয়, ওই হোলে ইলেকট্রন তো যাইতে পারে, ইলেকট্রন গিয়ে হচ্ছে ওইখানে বসতে পারে। ভাইয়া বললাম যে ভাইয়া বসতে পারে, হ্যাঁ তোমার আমার কনসেপশন থেকে মনে হচ্ছে বসতে পারে, বাট অ্যাটমের আকার এতই ছোট, অ্যাটমের আকার এতই ছোট যে ওই স্পেসিফিক জায়গাতে বসার মতো পসিবিলিটি খুব কম, ঠিক আছে? ওই স্পেসিফিক জায়গাতে বসার মতো পসিবিলিটি খুব কম, এই জন্য বসেই না এরকম বলা যায়, ঠিক আছে? বসেই না এরকম বলা যায়। সো আমরা হচ্ছে বললাম যে চার্জ ক্যারিয়ার রেসপেক্টে চার্জ ক্যারিয়ার গুলো যেহেতু কারেন্ট ফ্লো করে, সো পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহীর মধ্যে কি কি থাকে? পরিবাহীর মধ্যে হচ্ছে মেইনলি ইলেকট্রন চার্জ ফ্লো ক্যারি করে, মেইনলি হচ্ছে ইলেকট্রনের জন্য হচ্ছে কারেন্ট গুলো ফ্লো হয়। অপরিবাহীর ক্ষেত্রে কোনো ক্যারিয়ার থাকে না। অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি ইলেকট্রন হোল দুইটার সাইমultaneous কাজের জন্য হচ্ছে আমার কি হয়? অর্ধপরিবাহীতে চার্জ ফ্লো হয়, কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে? সো এখন হচ্ছে আমরা বুঝবো যে ভাই আমরা ক্রিস্টালাইন নিয়ে কেন ডিসকাস করতেছি। সো এটা যদি বুঝতে হয় তাহলে আমাদের আইডিয়া থাকা লাগবে ভাই সুপার কন্ডাক্টিভিটির ব্যাপারে। সুপার কন্ডাক্টিভিটি কি বলতো? সুপার কন্ডাক্টিভিটি কি ভাইকে বলো? তোমাদের যারই যেরকম আইডিয়া আছে ওইটা বলো, যার যেমন আইডিয়া আছে ওইটা বলো। আচ্ছা আলনুমান, আমরা হচ্ছে অলরেডি 3 বার বলছি, তোমার যদি তাও কনফিউশন থাকে তুমি হচ্ছে রেকর্ডেড পোর্শন থেকে এই জিনিসটা দেখে নিবা আবার, ঠিক আছে? রেকর্ডেড পেয়ে যাবে, তোমার অ্যাকাউন্টে পেয়ে যাবে। হ্যাঁ, মানে অতি পরিবাহিত তো এটা ভাইয়া বুঝছি, বাট তুমি তোমার ভাষায় বলো যে ভাইয়া সুপার কন্ডাক্টিভ মানে আমি এটা বুঝি, সুপার কন্ডাক্টিভ মানে আমি ওইটা বুঝি। তুমি তোমার ভাষায় বলো। কম তাপমাত্রায় রোদ প্রায় শূন্য হয়ে যায়। যারা পরিবাহিতা বাড়ায়, সন্ধি তাপমাত্রা থাকে যার নিচে রোদ কাজ করে না। এক্স্যাক্টলি সন্ধি তাপমাত্রা থাকে যার নিচে রোদ কাজ করে না। হ্যাঁ হ্যাঁ, রাবেয়া সুন্দর অ্যান্সার বলছে, সন্ধি তাপমাত্রা থাকে যার নিচে রোদ থাকে না। বা যদি ভাইয়া একদম সিম্পল ভাষায় বলতে চাই যে ভাইয়া
নিম্ন তাপমাত্রায় কি করে? নিম্ন তাপমাত্রায় রোদ শূন্যের কাছাকাছি চলে যায়। শূন্যের কাছাকাছি চলে যায়, এটাই হচ্ছে কি আমার সুপার কন্ডাক্টর। সো এখানে হচ্ছে দুইটা কনসেপ্ট আছে, নিম্ন তাপমাত্রায় আর একটা কি রোদ শূন্যের কাছাকাছি চলে যাবে। দুইটা কনসেপ্ট, দুইটা আমার হচ্ছে বুঝতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার বুঝতে হবে। সো প্রথম কথা ভাইয়া, আগের স্লাইডে যে স্ট্রাকচারের কথা বললাম, ভাই যে আগের স্লাইডে স্ট্রাকচারের কথা বললাম, আমার হচ্ছে স্ট্রাকচারের মধ্যে কি থাকে ভাইয়া? স্ট্রাকচারের মধ্যে হচ্ছে অ্যাটম থাকে, রাইট? স্ট্রাকচারের মধ্যে হচ্ছে এরকম পরপর অনেকগুলা অ্যাটম থাকে। এখন আমাকে বলো, তুমি আমাকে বলো, আমি দুইটা অ্যাটমের চিত্র আঁকাচ্ছি। একটা হচ্ছে এই অ্যাটম, এই যে এরকম ভাবে লেগে আছে দুইটা অ্যাটম পরপর, আরেকটা হচ্ছে একটা সার্টেন ডিস্টেন্স আছে। তুমি বলো তুমি কোনটা প্রেফার করবা? মানে অ্যাকচুয়ালি বাস্তব ক্ষেত্রে কোন জিনিসটা প্রেফারেবল? উপরের চিত্রটা সঠিক নাকি নিচের চিত্রটা সঠিক? উপরের চিত্রটা, এটা কি দুইটা অ্যাটম পরপর লেগে থাকে নাকি দুইটা অ্যাটম সার্টেন ডিস্টেন্সে থাকে? বলো আমাকে, দুইটা অ্যাটম পরপর লেগে থাকে নাকি উপরে? ভাই এত এত মিসকনসেপশন থাকলে তো হবে না, এত মিসকনসেপশন থাকলে তো হবে না। কি থাকে? কেন্দ্রে নিউক্লিয়াস থাকে। কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস কি করবে? পজিটিভ চার্জিত এটাকে বিকর্ষণ করবে না? তার মানে একটা সার্টেন ডিস্টেন্সে থাকবে। এভাবে লেগে তো থাকবে না, কখনোই লেগে থাকে না, কখনোই লেগে থাকে না। একটা সার্টেন ডিস্টেন্সে থাকে, একটা সার্টেন ডিস্টেন্সে থাকে। কেন থাকে ভাইয়া? স্থিতরিত পড়ছো ভাইয়া, নিউক্লিয়াসের চার্জ সবচেয়ে বেশি থাকে। নিউক্লিয়াস একটা আরেকটাকে পরস্পর বিকর্ষণ করে। সো একটা ডিস্টেন্সে থাকে, এই ডিস্টেন্সটাকে আমরা বলি কি? ইন্টার অ্যাটমিক বা ইন্টার মলিকুলার ডিস্টেন্স বা আন্তঃআণবিক দূরত্ব। পড়ো নাই? আন্তঃআণবিক দূরত্বের ব্যাপারে পড়ো নাই? আন্তঃআণবিক দূরত্ব মানে দুইটা অণুর মাঝে আন্তঃআণবিক দূরত্ব পড়ো নাই? তো নিচেরটা কারেক্ট, উপরটা তো কারেক্ট হবে না ভাইয়া। এইসব জিনিসপাতি তো এখন কনসেপ্ট ক্লিয়ার থাকা উচিত। এসব জিনিসপাতি নিয়ে তো কনসেপ্টে ভুল হইলে ঝামেলা, ভুল হইলে হচ্ছে ঝামেলা, ঠিক আছে? এসব জিনিসপাতি নিয়ে যাতে ভুল না হয়, এইসব জিনিসপাতি নিয়ে যাতে ভুল না হয়, এসব জিনিসপাতি নিয়ে যাতে ভুল না হয়। সো আমি যদি চিত্রটা আঁকাই, ঠিক আছে? আমি যদি এই স্ট্রাকচারের চিত্রগুলো আঁকাই, চিত্রগুলো দেখতে এরকম হবে। দেখো, চিত্রগুলো দেখতে এরকম হবে। চিত্র কি করলাম? চিত্রগুলো দেখতে হচ্ছে শিট, এটা পরে আগে এটা আঁকাই। চিত্রগুলো দেখতে দেখো এরকম হবে। দেখো এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। সো এটা দেখতে কিসের মতো বলো? এটা কি অ্যামরফাস নাকি ক্রিস্টালাইন? মানে এই যে স্ট্রাকচারটা আমি আঁকালাম, এটা কি অ্যামরফাস নাকি ক্রিস্টালাইন? আমি যে স্ট্রাকচারটা আঁকালাম, এটা কি অ্যামরফাস নাকি ক্রিস্টালাইন? কিন্তু কঠিন ধাতব না ভাইয়া। কে বলছে? সোহান, কে বলছে তোমাকে? তোমাকে কে বলছে কঠিন ধাতব দণ্ডে কাছাকাছি থাকে? ঠিক আছে, বাট একটা সার্টেন ডিস্টেন্স থাকবে। আবারও বলতেছি, যেই অ্যাটম তুমি চিন্তা করো, তোমার পেন, হ্যাঁ পেনের মধ্যে অ্যাটমগুলো তুমি যখন মাইক্রোস্কোপে দেখতে যাবা, সার্টেন ডিস্টেন্স থাকে, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা ক্রিস্টালাইন। এখন দেখো নিম্ন তাপমাত্রা কেন বলতেছি। তুমি তাপগতিবিদ্যা যখন পড়ছিলা, তাপগতিবিদ্যার একটা কনসেপ্ট ছিল যে ভাইয়া, তুমি যখন কোন একটা স্ট্রাকচার বা অ্যাটমের টেম্পারেচার বাড়াবা, ওর মাঝে যে কাইনেটিক এনার্জি গুলো আছে, কাইনেটিক এনার্জি অ্যাটমের, ওই কাইনেটিক এনার্জি বাড়বে। কাইনেটিক এনার্জি মানে কি ভাইয়া? কাইনেটিক এনার্জি মানে কি? ওই অ্যাটম গুলো যে কাপাকাপি করতেছে, কাপাকাপির পরিমাণ বাড়বে। কাপাকাপির পরিমাণ কি বাড়বে, ঠিক আছে? এবং উল্টা, আমি যদি টেম্পারেচার কমাই, কাপাকাপির পরিমাণ কি ভাইয়া? কাপাকাপির পরিমাণ কমবে। এই দুইটা জিনিস তো তোমরা জানো নাকি? এই দুটো জিনিস আই গেস তোমরা জানো বা বুঝো, অ্যাটলিস্ট বুঝো যে ভাই না, বুঝে যায় যে তাপমাত্রা বাড়লে কাপাকাপি বাড়বে আর তাপমাত্রা কমালে আমি কাপাকাপি কমবে, ঠিক আছে? কাপাকাপি কমবে, ভালো কথা। সো দেখো এখানে কি হয়েছে, নিম্ন তাপমাত্রা কি বলছে? নিম্ন তাপমাত্রা মানে টেম্পারেচার কমাইছে। টেম্পারেচার কমালে কি হবে ভাইয়া? কাপাকাপিটা কি হবে? কমে যাবে। সো আমাদের সেকেন্ড কেসটা এখানে অ্যাপ্লিকেবল হয়েছে। এখন কাপাকাপি দিয়ে আসলে অ্যাকচুয়ালি হয়টা কি, ঠিক আছে? কাপাকাপি দিয়ে হয়টা কি? সাপোজ সাপোজ আমি দুইটা সিনারিও চিন্তা করি। সাপোজ তোমার এই যে 1 নাম্বার অ্যাটম এবং 2 নাম্বার অ্যাটম আছে এবং 3 নাম্বার অ্যাটম আছে। এই যে আচ্ছা লেয়ার বলি, 1 নাম্বার লেয়ার, 2 নাম্বার লেয়ার, 3 নাম্বার লেয়ার। এরা কি করতেছে? ধরো কাপাকাপি করতেছে। কাপাকাপি যদি করে, আমি বললাম হচ্ছে ভাই বাম পাশ থেকে আমি এখানে একটা ইলেকট্রন প্রবেশ করাইছি। আমাকে বলো এই ইলেকট্রনটা এই বাম পাশ থেকে যখন ডান পাশ দিয়ে বের হবে,
ও কি স্মুথলি বের হইতে পারবে নাকি অ্যাটম গুলোর সাথে ধাক্কা খাবে? আমি বললাম কি ভাইয়া লেয়ার গুলা যেগুলো আছে 1 নম্বর লেয়ার 2 নম্বর লেয়ার 3 নম্বর লেয়ার এরা কি করছে কাপাকাপি করতেছে। সো আমি হচ্ছে বাম পাশ থেকে কি করলাম একটা ইলেকট্রন প্রবেশ করালাম এবং ডান পাশ থেকে ওই ইলেকট্রনটা বের হইছে। বের হইলে কি স্মুথলি যাইতে পারবে নাকি অ্যাটম গুলোর সাথে ধাক্কা খাবে? ধাক্কা খাবে। এখন ইলেকট্রন যাচ্ছে ধাক্কা খাচ্ছে মানে কি বাধা সৃষ্টি হচ্ছে, ওই জিনিসটাই কি ভাইয়া রেজিস্ট্যান্স বা রোধ, রাইট? ওই জিনিসটা কি ভাইদের রোধ বা রেজিস্ট্যান্স। তার মানে কি রোধ অ্যাকচুয়ালি এখানে বাড়বে কখন ভাই? যখন এগুলা কাপাকাপি করবে, লেয়ার গুলা যখন কাপাকাপি করবে রোধ বাড়বে। লেয়ার গুলা কখন কাপাকাপি করবে? যখন টেম্পারেচার বাড়বে। তার মানে কি টেম্পারেচার বাড়লে কি হয়? রোধ বা রেজিস্ট্যান্স বাড়ে। টেম্পারেচার বাড়লে রোধ বা রেজিস্ট্যান্স বাড়ে। কিসের ক্ষেত্রে? সুপার কন্ডাক্টর টাইপের ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে। এখন সাপোজ আমি বললাম যে ভাইয়া না আমি টেম্পারেচার এটা কমাই ফেলছি, ধরো মাইনাস 200 ডিগ্রি সেলসিয়াস, মাইনাস 240, মাইনাস 250 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেছি, ভালো কথা। মাইনাস 250 যদি নিয়ে যাই, এখন আমাকে বলো আমি হচ্ছে মাইনাস 250 নিয়ে গেছি টেম্পারেচার, ঠিক আছে? ভালো মতো বুঝবো, মাইনাস 250 নিয়ে গেছি। এখন আমি যদি এদিক দিয়ে একটা ইলেকট্রন প্রবেশ করাই, এই ইলেকট্রনটা এই পাশ থেকে ওই পাশে বের হবে, এখানে কি কোনো ধাক্কা খাবে? এখানে কি লেয়ার গুলোর সাথে কোনো ধাক্কা খাবে? আমি এই পাশে একটা ইলেকট্রন প্রবেশ করাইছি, টেম্পারেচার কমানো, কিন্তু টেম্পারেচার কমানো, এখানে কি ধাক্কা খাবে? ধাক্কা খাবে না, একদমই ধাক্কা খাবে না। একদমই যদি ধাক্কা না খায় এক পাশ থেকে এ পাশে ধুম করে চলে গেছে, তার মানে কি বাধা নাই। কেন বাধা নাই? কারণ কাপাকাপি করতেছে না। কেন কাপাকাপি করতেছে না? টেম্পারেচার কম। কেন? কারণ হচ্ছে টেম্পারেচার কম। টেম্পারেচার কম হলে কি রোধ কমে যায়, রোধ কমে যায়। এই যে ব্যাপারটা, এটাকে আমরা বলতে হচ্ছে সুপার কন্ডাক্টিভিটি। আমি টেম্পারেচার কমাইতে কমাইতে এমন একটা টেম্পারেচার নিয়ে যাবো যে ভাইয়া স্ট্রাকচার যেগুলো আছে বা ক্রিস্টাল যেগুলো আছে এখানের অ্যাটম গুলা কাপাকাপি একদমই করতেছে না, বা রোধ কি, রোধ হচ্ছে একদম জিরোর কাছাকাছি চলে যাচ্ছে। রোধ হচ্ছে একদম জিরোর কাছাকাছি চলে যাচ্ছে, ঠিক আছে? এই ব্যাপারটা হচ্ছে আমাদের সুপার কন্ডাক্টিভিটি। এই ব্যাপারটা কি আমাদের সুপার কন্ডাক্টিভিটি। এখন আমাকে একটা কোশ্চেন অ্যান্সার দাও যে ভাইয়া টেম্পারেচার বেশি হবে এরকম কি সুপার কন্ডাক্টর তৈরি করা পসিবল? এরকম কি সুপার এভাবে কাজ করে? হ্যাঁ, সব পদার্থের ক্ষেত্রে এটা, মোটামুটি সব পদার্থের ক্ষেত্রে এভাবে কাজ করে। 99% পদার্থের ক্ষেত্রে এরকম ভাবে কাজ করে। কিছু এক্সেপশন পাবা। আমার এটার অ্যান্সার দাও যে ভাইয়া সব টেম্পারেচার বাড়ানো বা টেম্পারেচার বেশি এরকম কোন পদার্থের ক্ষেত্রে কি সুপার কন্ডাক্টর তৈরি করা পসিবল? জি ভাইয়া পসিবল, অনেকে বলতেছে না পসিবল না। সো চিন্তা করো ভাই, টেম্পারেচার বাড়লে কি হয়? কাপাকাপি বাড়ে, ইলেকট্রন এক পাশ থেকে আরেক পাশে গেলে কি হয়? আমার হচ্ছে বাধা খাবে, বাধা খেলে রোধ থাকবে, রোধ থাকবে তো সুপার কন্ডাক্টর না। অনেকে ইয়েস মেবি না। আচ্ছা ভাই, হচ্ছে তোমাদের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি। ফ্যাক্ট হচ্ছে ভাইয়া সুপার কন্ডাক্টর হাই টেম্পারেচার পসিবল। হাই টেম্পারেচার সুপার কন্ডাক্টর এটাও পসিবল, বাট এটা নিয়ে হচ্ছে ভাইরা আজকের ক্লাসে আমরা পড়বোই না, আমরা পড়বো হচ্ছে বড় হয়ে, ঠিক আছে? এটা কি পসিবল, এটা হচ্ছে আমরা পরের ক্লাসে পড়বো। সো এখান থেকে হচ্ছে ভাইরা বুঝলাম যে সুপার কন্ডাক্টর এবং সেমি কন্ডাক্টর দুইটার মাঝে ডিফারেন্স আছে, ঠিক আছে? দুইটার মাঝে ডিফারেন্স আছে। বুঝতে পারছি ব্যাপারগুলা? ব্যাপারগুলো বুঝতে পারছি কিনা বলো? হ্যাঁ, কাপাকাপি করলে রোদ বাড়ে, এক জায়গা থেকে আরেক জায়গায় কাপাকাপি করলে তো যাইতে পারবে না, রোদ বাড়বে। বুঝতে পারছি না? ক্লিয়ার কিনা বলো ভাইকে? তাপমাত্রা মাঝামাঝি থাকলে কি হবে ভাই? তাপমাত্রা মাঝামাঝি থাকলে হচ্ছে রোদের ভ্যালু পাবা, বাট কত পাবো আমি জানি না, ঠিক আছে? কত পাবো আমরা জানি না, বাট রোদ পাবা, এটা সুপার কন্ডাক্টর হবে না, ঠিক আছে? সো তোমাকে যদি ভাইয়া বলি ভাইয়া তুমি পরিবাহী পদার্থকে ডেসক্রাইব করো, অর্ধপরিবাহী পদার্থকে ডেসক্রাইব করো, সেমি কন্ডাক্টরকে ডেসক্রাইব করো, সেমি কন্ডাক্টরকে ডেসক্রাইব করো, বা সুপার কন্ডাক্টরকে ডেসক্রাইব করো, তুমি পারবা কিনা আমাকে বলো? চারটা কনসেপ্ট ভাইয়া আজকে বলছি, পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী, সুপার পরিবাহী বা অতি পরিবাহী। এই চারটা কনসেপ্ট তুমি ডেসক্রাইব করতে পারবা কিনা? চারটা কনসেপ্ট ডেসক্রাইব করতে পারবা কিনা? আশা করি পারবা। ভাই এই জিনিসপাতিগুলো কিন্তু তোমাদের বোর্ডে আসবে না, কোথাও ভাই জিনিসপাতিগুলো এমনি বলতেছি তোমাকে, যাতে তুমি জিনিসপাতিগুলো আরেকটু ভালো মতো ফিল করতে পারো, ঠিক আছে? আরো ভালো মতো ফিল করতে পারো। তোমাকে ফিল করানোর দায়িত্ব ভাইয়ের, এই চ্যাপ্টার পুরাটা ফিল করানোর দায়িত্ব ভাইয়ের। ওকে, ইনশাআল্লাহ পারবো আমরা। সো আমরা হচ্ছে এখন মেইনলি হচ্ছে ভাইদের যে কনসেপ্ট মানে কি ভাইয়া, সুপার কন্ডাক্টর, সেমি কন্ডাক্টর দিয়ে শুরু করি, ঠিক আছে? সো সেমি কন্ডাক্টর দিয়ে শুরু করি। প্রথম একটা কোশ্চেন আসে যে ভাইয়া
তাপমাত্রা বাড়লে, দেখো কোশ্চেনটা হচ্ছে এরকম, তাপমাত্রা বাড়লে পরিবাহের রোধ বাড়ে, পরিবাহের রোধ বাড়ে, কিন্তু অর্ধ পরিবাহের রোধ হ্রাস পায়। অর্ধ পরিবাহীর রোধ হ্রাস পায়। এটা হচ্ছে তোমার একটু ভালো মতো বুঝতে হবে। এই কনসেপ্টটা বুঝলে তুমি হচ্ছে মোটামুটি বলা যায় যে হ্যাঁ, সুপার কন্ডাক্টিভিটি আর সুপার কন্ডাক্টর সেম। সুপার কন্ডাক্টর হচ্ছে পদার্থ, আর সুপার কন্ডাক্টিভিটি হচ্ছে এটার প্রপার্টি বা বৈশিষ্ট্য। ঠিক আছে? ভাই অ্যামরফাসকে হোল ক্রিয়েট করতে পারে না? হ্যাঁ পারে, বাট এভাবে ডিরেকশন ওয়াইজ হয় না। বাট এগুলা এখন লাগবে না ভাই, যতদূর বলছি ততদূর বুঝলেই হবে, এর বেশি কিছু লাগবে না। ঠিক আছে? তাপমাত্রা বাড়লে পরিবাহের রোধ বাড়ে, কিন্তু অর্ধ পরিবাহের রোধ কমে। আচ্ছা, কেন কমতেছে, কেন বাড়তেছে? সো আমরা হচ্ছে অর্ধ পরিবাহী বলতে এখন থেকে দুইটা জিনিসকে খুব ভালোভাবে বোঝার ট্রাই করবো। একটা হচ্ছে ভাই সিলিকন, একটা হচ্ছে কি সিলিকন, আর একটা হচ্ছে কি ভাই জার্মেনিয়াম। এই দুইটা জিনিসকে হচ্ছে আমরা মেইনলি ফোকাস করবো। আরো অনেকগুলো ছিল, টিন ছিল, গ্যালিয়াম আর্সেনাইড ছিল, আরো বিভিন্ন অ্যালয়ও ছিল। ঠিক আছে, অ্যালয় ছিল, আমরা ওইসব জিনিসপাতি নিয়ে ডিসকাস করবো না। আমরা হচ্ছে মেইনলি এই জিনিসটা নিয়ে ডিসকাস করবো, সিলিকন এবং জার্মেনিয়াম, এই দুইটা পদার্থ নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে? সো এই দুইটা পদার্থের ক্ষেত্রে কি হয়, অর্ধ পরিবাহী রোধ হ্রাস পায় টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে। টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে কি হয়, রোধ হ্রাস পায়, এবং পরিবাহীর ক্ষেত্রে কি রোধ বৃদ্ধি পায়, পরিবাহীর ক্ষেত্রে রোধ বাড়ে। সো এটা হচ্ছে কিভাবে এক্সপ্লেন করবো ভাইয়া, তুমি এইভাবে জানো যে কোন একটা টেম্পারেচারের রোধ, সাপোজ আর থিটা সমান হচ্ছে আর নট 1 প্লাস আলফা থিটা। এটা তো জানো, এই ফর্মুলাটা তো তোমরা জানো, সেই ক্লাস 9 10 এ পড়ে আসছিল, রাইট? সেই ক্লাস 9 10 এ পড়ে আসছিলা। যদি পড়ে আসে থাকো, দেখো এটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে ভাইয়া তুমি যদি, আচ্ছা এটা হচ্ছে আর থিটা না বলে ভাই টেম্পারেচার রেসপেক্টে বলি, আর টি সমান হচ্ছে আর নট 1 প্লাস আলফা ইন্টু টি। এটা কি রিপ্রেজেন্ট করে ভাইয়া, টেম্পারেচার যখন তুমি বাড়াবা রেজিস্ট্যান্স কি, রেজিস্ট্যান্সটা বাড়বে। ভাইয়ারা হচ্ছে অলরেডি এই জিনিসটা ডিসকাস করে আসছে, এটা কেন বাড়ে এটা হচ্ছে আমাদের বুঝতে হবে। সো রোধ অ্যাকচুয়ালি কি, রোধ হচ্ছে অ্যাকচুয়ালি বাধা দেয়া। কি রোধ অ্যাকচুয়ালি কি ভাইয়া, রোধ হচ্ছে অ্যাকচুয়ালি বাধা দেওয়া। রোধ কি অ্যাকচুয়ালি বাধা দেওয়া। কিসে বাধা দেয় বলতো, রোধ কিসে বাধা দেয়? চার্জ ক্যারিয়ার ফ্লোতে, রাইট? মানে ইলেকট্রন অথবা হোল, এই দুইটা যে ফ্লো আছে, এই দুইটার ফ্লোকে কি করবে, ও বাধা দিবে। ওইটাই হচ্ছে আমার রোধ। যদি বাধা বেশি দেয় রোধ বেশি, আর বাধা কম দেয় রোধ কম। ঠিক আছে? এখন পরিবাহী যে পদার্থগুলো আছে, পরিবাহী যে পদার্থগুলো আছে, এই পদার্থগুলোর মাঝে কি করে জানো, এই পদার্থগুলোর মাঝে হচ্ছে অনেক বেশি ফ্রি ইলেকট্রন থাকে, অনেক বেশি ফ্রি ইলেকট্রন থাকে। ভালো কথা। এখন অনেক বেশি ফ্রি ইলেকট্রন থাকলে হয় কি, অনেক বেশি ফ্রি ইলেকট্রন থাকলে কি হয় ভাই বলতো, অনেক বেশি ফ্রি ইলেকট্রন থাকলে হয় এই ইলেকট্রনগুলা, সাপোজ আমি হচ্ছে এটা একটা স্ট্রাকচার কথা বললাম, এটা একটা স্ট্রাকচার কথা বললাম, এবং এই স্ট্রাকচারের মধ্যে হচ্ছে অ্যাটমগুলো আছে। এখন অনেকগুলো যদি ইলেকট্রন থাকে, এই যে দেখো অনেকগুলো ইলেকট্রন আছে, অনেকগুলো ইলেকট্রন আছে, অ্যাটমের মাঝে কি অনেকগুলো ইলেকট্রন আছে। এখন ইলেকট্রন যখন এক পাশ থেকে আরেক পাশে যাবে, ইলেকট্রনগুলো কি পরস্পর ধাক্কা খাবে না? ইলেকট্রনগুলো কি পরস্পর ধাক্কা খাবে, রাইট? ইলেকট্রনগুলো যখন এক পাশ থেকে আরেক পাশে যাবে, ইলেকট্রনগুলো কি করবে, পরস্পর ধাক্কা খাবে, ধাক্কা খাবে। ভালো কথা। এখন তুমি কি করছো, তুমি হচ্ছে ভাই ইচ্ছা করে টেম্পারেচার বাড়াই দিছো, টেম্পারেচার বাড়াই দিছো। টেম্পারেচার যদি বাড়াই দাও, এই ইলেকট্রনগুলো কি আরো বেশি কাঁপাকাঁপি করবে, আরো বেশি ধাক্কা খাবে। এখন এই কাঁপাকাঁপি পরিমাণকে ভাই কি বলছিলাম, কাইনেটিক এনার্জি। তার মানে কাইনেটিক এনার্জি কি হবে, বেড়ে যাবে। ইলেকট্রন কি করবে, বেশি কাঁপাকাঁপি করবে, রাইট? ইলেকট্রন বেশি কাঁপাকাঁপি করবে। সো অ্যাকচুয়ালি হচ্ছে কি, টেম্পারেচার বাড়াচ্ছি, ইলেকট্রন কাঁপাকাঁপি বেশি করতেছে, তার মানে এক পাশ থেকে যখন আরেক পাশে যাবা তখন বেশি ধাক্কা খাবে। বেশি ধাক্কা খাওয়া মানে কি ভাইয়া, বেশি বাধা দেওয়া। তার মানে কি অ্যাকচুয়ালি রোধ কি করতেছে, রোধ বাড়তেছে। এটা কিসের ক্ষেত্রে ভাইয়া, এটা হচ্ছে পরিবাহীর ক্ষেত্রে। আবারও বলতেছি পরিবাহীর ক্ষেত্রে, কেন কি পরিবাহীর ক্ষেত্রে হচ্ছে অনেক বেশি ফ্রি ইলেকট্রন থাকে। একটা মেটাল, একটা রড চিন্তা করো, রডের মাঝে 10^15 বা 10^18 পার মিটার কিউব এতটুকু ফ্রি ইলেকট্রন আছে। মানে তুমি জাস্ট ইমাজিন করতে পারবে না এই নাম্বারটা এত বড়। বাট ভাই ওইটা বলতেছি না, ছোট একটা সেকশন চিন্তা করো, এখানে অনেকগুলো ফ্রি ইলেকট্রন আছে, তুমি কি করছো, টেম্পারেচার বাড়াইছো। সো এরা কি করবে, যেহেতু অনেকগুলো ইলেকট্রন আছে, কাইনেটিক এনার্জি কি হবে, ধাক্কা খাওয়ার ব্যাপারগুলো কি, কাঁপাকাঁপির ব্যাপারটা বাড়বে। সো এক পাশ থেকে যখন ইলেকট্রন প্রবেশ করবা, ওই পাশে
অনেক ধাক্কা খেয়ে হচ্ছে যাওয়া লাগবে, মানে অনেক বেশি বাধা চলে আসবে। সো বাধার ব্যাপারটা হচ্ছে আমরা কি বলতেছি, বাধার ব্যাপারটা আমরা রোধ বলছি, তার মানে রোধ বেড়ে যাবে। এখন আমরা যদি সিলিকনের কথা চিন্তা করি, সিলিকনের কথা বা অর্ধপরিবাহীর কথা, অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয় জানো, এই যে একটা সিলিকন, এই সিলিকন কি করে পাশের আরেকটা সিলিকনের সাথে এইভাবে চতুর্যুজি সমযোজী বন্ধন ফর্ম করে, চারটা হাত দিয়ে কি করে সমযোজী বন্ধন ফর্ম করে, ভালো মতো বুঝো, চারটা হাত দিয়ে সমযোজী বন্ধন ফর্ম করে, চারটা হাত দিয়ে কি করতেছে সমযোজী বন্ধন ফর্ম করতেছে। সো এটা হচ্ছে তোমার মোটামুটি একটা ক্রিস্টাল স্ট্রাকচার, এবং প্রতিটা সমযোজী বন্ধনের মাঝে কয়টা করে ইলেকট্রন থাকে ভাইয়া, দুইটা করে ইলেকট্রন থাকে। ভাই হচ্ছে ডট দিয়ে বোঝাচ্ছি, দুইটা ইলেকট্রন, ঠিক আছে, দুইটা ইলেকট্রন। এখন দেখো এই যে সিলিকন গুলো আছে, সিলিকন গুলা কি ভাইয়া অক্টেট ফর্ম করছে কিনা বা অষ্টক নিয়ম মেনে চলছে কিনা। এখন অষ্টক নিয়ম যদি মেনে চলে, ওই সিলিকনটা কি স্টেবল নাকি আনস্টেবল, আমাকে বলো। সিলিকনটা কি, একটা সিলিকন অ্যাটমের দিকে তাকাও, তাকায় দেখো যে এই সিলিকন অ্যাটমের মাঝে এমন কোন সিলিকন অ্যাটম নাই যেখানে হচ্ছে 8টা ইলেকট্রন নাই, 8টা ইলেকট্রন নাই। তার মানে কি সিলিকন অ্যাটম গুলো হচ্ছে অষ্টক নিয়ম মেনে চলতেছে, সমযোজী বন্ধন দিয়ে কি করতেছে, অষ্টক নিয়ম মেনে চলতেছে। অষ্টক নিয়ম যদি মেনে চলে, সিলিকন গুলো কি ভেরি মাচ স্টেবল, রাইট, খুব বেশি স্টেবল, খুব বেশি স্টেবল। এখন তুমি কি করছো, সাপোজ যেহেতু স্টেবল, তুমি ইচ্ছা করে ভাই না আমি একটু খেলাধুলা করবো, তুমি টেম্পারেচার বাড়াই দিছো, টেম্পারেচার কি বাড়াই দিছো। সো অ্যাজ ইউজুয়াল ভাই টেম্পারেচার বাড়লে কাইনেটিক এনার্জি বাড়ে, কাপাকাপির পরিমাণ বেড়ে যায়, কাপাকাপির পরিমাণ বেড়ে যায়, কাপাকাপির পরিমাণ বেড়ে যায়। এখন দেখো এই সিলিকন গুলা যেহেতু কাপাকাপি বেড়ে যাচ্ছে, এমন ভাবে তো কাপাকাপি করতে পারে যে ভাইয়া এই মাঝখানে বন্ধনটা হয়তো ভেঙে গেছে, কাপাকাপির কারণে এই মাঝখানে, এই যে দেখো এই মাঝখানে এই বন্ধনটা হয়তো ভেঙে যেতে পারে, পারে কিনা আমাকে বলো, এরকম পসিবিলিটি থাকতে পারে কিনা। এমন ভাবে কাপাকাপি করতেছে যে মাঝখানে সিলিকন সিলিকনের যে বন্ধনটা আছে ভেঙে গেছে, পারে কিনা আমাকে বলো। যেহেতু টেম্পারেচার বাড়লে দৌড়াদৌড়ি বাড়ে, রাইট, দৌড়াদৌড়ি বাড়ে, কাপাকাপি বাড়তে করতেছে, রাইট। সো মাঝখানে একটা বন্ধন তো ভাঙতে পারে, এটার পসিবিলিটি কিন্তু আছে। কারণ কি আমরা জানি ইন্টার অ্যাটমিক যে ফোর্স গুলো আছে, ফোর্স গুলো খুব কম, ভ্যান্ডারওয়ালস ফোর্স, ওই যে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে পর ভ্যান্ডারওয়ালস ফোর্স খুব কম। তার মানে কি এগুলা ইজিলি ভেঙে যেতে পারে, জাস্ট দেখা গেছে যে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস বাড়াইলেই ভেঙে যেতে পারে। তো ভেঙে যেতে পারে। এখন ভেঙে যদি যাই, এখানে বন্ধন ইলেকট্রনগুলো কি হবে, ফ্রি হয়ে যাবে, বন্ধন ইলেকট্রনগুলো কি ফ্রি হয়ে যাবে। বন্ধন ইলেকট্রন যদি ফ্রি হয়ে যাবে, আগে হচ্ছে পুরো স্ট্রাকচারে কোনো ফ্রি ইলেকট্রন ছিল না, মানে কি কোনো চার্জ ক্যারিয়ার ছিল না। চার্জ ক্যারিয়ার যদি না থাকে কারেন্ট ফ্লো হবে না, কারেন্ট ফ্লো হবে না, তার মানে রোধ কি ইনফিনিটি। বাট এখন কারেন্ট ফ্লো হচ্ছে, কারণ কি চার্জ ক্যারিয়ার হচ্ছে, পাচ্ছি আমরা। সো চার্জ ক্যারিয়ার যদি পাই তাহলে কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লো হওয়া মানে কি ভাইয়া, রোধ কমে যাচ্ছে। কি হচ্ছে ভাইয়া, রোধ কমে যাচ্ছে। রোধ কম না কমলে কি কারেন্ট ফ্লো হবে, না ভাইয়া, রোধ না কমলে কারেন্ট ফ্লো হবে না। শুরুতে কি ছিল, আবারও বলতেছি, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এভাবে হচ্ছে আমার সিলিকন গুলা পরস্পর সমযোজী বন্ধন দিয়ে হচ্ছে একটা ক্রিস্টাল ফর্ম করতেছে, এবং প্রতিটার মাঝে হচ্ছে কি করতেছে, আমার বন্ধন জোড় ইলেকট্রন আছে। আমি কি করলাম, আমি হচ্ছে টেম্পারেচার বাড়াইলাম। সো একদম শুরু থেকে দেখছি ভাইয়া কোনো ফ্রি ইলেকট্রন নাই। ফ্রি ইলেকট্রন না থাকলে ইলেকট্রন মুভ করবে না ভাই, ফ্রি ইলেকট্রন থাকলে ইলেকট্রন মুভ করবে না। ইলেকট্রন মুভ করার জন্য কি দরকার, আমার ফ্রি ইলেকট্রন তো ভাই থাকতে হবে। আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো, আমি সাপোজ আমি শিক্ষা অফিস থেকে একটু পর বইতে যাবো, তো মাইন ভাই শিক্ষা অফিসে আসেই নাই, কে বইতে যাবে, আই ডোন্ট নো। সো মাইন ভাই আগে বইটা শিক্ষা অফিসে আসতে হবে, দেন বইতে যেতে হবে। সো সিলিকনের স্ট্রাকচারের মধ্যে আগে ফ্রি ইলেকট্রন থাকতে হবে, দেন আমার কি করতে হবে, যে ওই ফ্রি ইলেকট্রনটা মুভ করবে। আমি কি করছি, ফ্রি ইলেকট্রন আনার জন্য টেম্পারেচার বাড়াই দিলাম। টেম্পারেচার বাড়লে কি হবে, কাপাকাপি বাড়ে, কাইনেটিক এনার্জি বেড়ে গেছে। সো এমনও তো হইতে পারে যে এতগুলা বন্ধন যেহেতু আছে, এতগুলা যেহেতু বন্ধন আছে, সো একটা বন্ধন আমার ভেঙে যেতে পারে, বা একাধিক বন্ধন ভেঙে যেতে পারে। যদি ভেঙে যেতে গেলে কি হবে ভাইয়া, ওইখানে যে বন্ধন জোড় ইলেকট্রন গুলো আছে, ইলেকট্রন গুলো কি হবে, ফ্রি হয়ে যাবে। ফ্রি হয়ে গেলে কি করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করবে। সো দৌড়াদৌড়ি করা মানে কি ভাইয়া, কারেন্ট পাওয়া। আর কারেন্ট কখন পায়, যখন রোধ থাকে। তার মানে কি এখানে আগে রোধ ছিল ইনফিনিটি, অনেক বেশি রোধ ছিল, কারেন্ট ফ্লো হচ্ছিল না। এখন কি রোধ আছে, মানে একটা মেজারেবল ভ্যালু আছে। তার মানে কি রোধ আস্তে আস্তে কমে যাচ্ছে, রাইট, রোধ আস্তে আস্তে কি হচ্ছে, কমে যাচ্ছে। ঠিক আছে। সো এটা হচ্ছে আন্ডারলাইং কনসেপ্ট অ্যাবাউট হাউ সেমিকন্ডাক্টর প্রসেস নেগেটিভ ডিক্রিমেন্টাল রেজিস্টিভ ভ্যালু। ঠিক আছে। ওকে, এখন সূত্রটা কেন লিখছি, সুন্দর একটা কোশ্চেন করছে, কে করছে এটা, সুবহানা ভাইয়া, সূত্রটা কেন লিখলেন। আচ্ছা বলতেছি সূত্রটা কেন লিখছি। কারণ তোমরা যখন চলতরিৎ পড়তে যাও, তোমাদের হচ্ছে জিনিসটা এইভাবে ডিসক্রাইব করে, ভাইয়া পরিবাহী পদার্থের ক্ষেত্রে আলফার ভ্যালু এটা হচ্ছে পজিটিভ। দেখো খেয়াল করতে পারছো কিনা, পরিবাহীর ক্ষেত্রে আলফার ভ্যালু পজিটিভ, আর সুপার পরিবাহী বা সরি অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আলফার ভ্যালু নেগেটিভ। এরকম ভাবে পড়ছিলা কিনা, এই জন্য হচ্ছে ভাই সূত্রটা লিখছি। পড়ছো, এরকম ভাবে পড়ছো।
সো বাট অ্যাকচুয়াল কনসেপ্টটা কিন্তু এটা না, আলফার ভ্যালু পজিটিভ নেগেটিভ এটা না। অ্যাকচুয়াল কনসেপ্ট কি ভাই? কাইনেটিক এনার্জি, টেম্পারেচার এবং রোধ কমা বাড়া। কাইনেটিক এনার্জি, টেম্পারেচার, রোধ কমা বাড়া। বাট আলফা হলো পজিটিভ, আলফা হলো নেগেটিভ, এটা হচ্ছে এক্সপ্লেন করবা না। ঠিক আছে, এটা হচ্ছে এক্সপ্লেন করবা না, এটা মিসকনসেপশন। আমি ট্রাই করি অ্যাটলিস্ট মিসকনসেপশন থেকে বের হয়ে আসার জন্য, বাট তোমরা ট্রাই করবা, জিনিসগুলো কিন্তু ভালো। ঠিক আছে, ওকে। এটা গেল হচ্ছে আমাদের সিলিকনের ব্যাপারগুলা। সো সিলিকনের ব্যাপারে হালকা পাতলা আইডিয়া পেয়ে গেছি আমরা, ইয়েস। সো আমরা হচ্ছে এই জিনিসপাতিগুলাই আমাদের স্লাইডে হচ্ছে লিখা আছে, তোমরা হচ্ছে ভ্যালুগুলো একটু দেখে নিবা। ঠিক আছে, ভ্যালুগুলো একটু দেখে নেবা। সো ভাইরা একটু রিক্যাপ করি, ভাইরা আজকে কি কি পড়াইছি। প্রথম হচ্ছে ভাইরা হিস্ট্রিটা পড়াইছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, হাসিবুর সুন্দর একটা অ্যান্সার দিছে ভাই। যখন সব বন্ধন ভেঙে যাবে তখন তো রোধের পরিমাণ বেড়ে যাবে, কারণ তখন তো তড়িৎ প্রবাহিত হবে না। এক্স্যাক্টলি একটা সার্টেন লিমিট পর্যন্ত অর্ধপরিবাহী কাজ করে। এটাও হিস্ট্রি আছে। যখন 1940s এর দিকে প্রথম হচ্ছে সিলিকন তৈরি করা হয়েছিল, দেন হচ্ছে একটা খুব রেভলিউশন আসছে 1947-এ। আইবিএম কোম্পানির নাম শুনছো? আইবিএম কোম্পানি কি করছে, জার্মেনিয়াম যেটা আছে ওই জার্মেনিয়াম দিয়ে ওরা হচ্ছে খুব এফিশিয়েন্ট একটা সেমিকন্ডাক্টর চিপ বানাইছে বা আইসি বানাইছে। এন্ড 2 বছর পরে দেখা গেছে যে ওই আইসিটা আসলে মাঝে মাঝে ডিভাইসকে কি করতেছে, ডিভাইসের মধ্যে হচ্ছে মেল ফাংশন ক্রিয়েট করতেছে। এখন ওইটা যখন রিসার্চ করছে যে কেন মেল ফাংশন ক্রিয়েট করতেছে, দেখা গেছে যখন ডিভাইস ইউজ করতে যায়, তোমার দেখবা তুমি যখন ফোন ইউজ করো তোমার টেম্পারেচার বেড়ে যায়, ল্যাপটপ ইউজ করো একটু হিট হয়ে যায়। সো এই যে হিট হয়ে যাচ্ছে, হিট হয়ে গেলে কি হয়, তোমার টেম্পারেচার আস্তে আস্তে বাড়ার জন্য কি অ্যাটমগুলোর মাঝে কাইনেটিক এনার্জি বাড়ে। কাইনেটিক এনার্জি বাড়লে কি ফ্রি ইলেকট্রন বাড়তে থাকে। সো দেখা গেছে জার্মেনিয়ামের ক্ষেত্রে ফ্রি ইলেকট্রন অনেক বেশি বেড়ে যায়। সো এখানে অনেক বেশি পরিমাণে কারেন্ট ফ্লো হয়, এটাকে বলে কারেন্ট লিকেজ। ঠিক আছে, এটাকে বলে কি কারেন্ট লিকেজ। ওই লিকেজটা হচ্ছে আমার ডিভাইসগুলোকে নষ্ট করে দিচ্ছে। সো হ্যাঁ, তোমার কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে ভাই। আমরা যে টেম্পারেচার বাড়াবো একটা সার্টেন লিমিট পর্যন্ত বাড়াবো। এই জন্য দেখো তোমরা যখন ফোন ইউজ করবা, জানি না তোমরা খেয়াল করছো কিনা, ফোনের যে বক্স আছে বক্সের মধ্যে টেম্পারেচার লেখা থাকে বা রিজন লেখা থাকে। ধরো আমি হচ্ছে আইফোনের কথা যদি বলি, আইফোনে সিঙ্গাপুর আছে, কোরিয়ান আছে, ইউএসএ আছে, গ্লোবাল ভেরিয়েন্ট আছে। ভেরিয়েন্ট গুলোর নাম শুনছো কেন ভাই? এগুলো কেন থাকে? কারণ সিঙ্গাপুরে যে এনভায়রনমেন্ট সৌদি আরবের এনভায়রনমেন্ট সেম না। সৌদি আরবের টেম্পারেচার বেশি থাকে, সিঙ্গাপুরের টেম্পারেচার কম থাকে। ইউএস এর যে এনভায়রনমেন্ট ইন্ডিয়ার এনভায়রনমেন্ট সেম না, বা ওয়েদার সেম না, টেম্পারেচার ভিন্ন থাকে। সো টেম্পারেচারের সাথে হচ্ছে আমাদের আইসি যেগুলো আছে এগুলো খুব সেন্সিটিভ, ধ্বংস হয়ে যেতে পারে, মানে পুরা ধরো ব্লাস্ট করতে পারে। এই জন্য কি রিজিয়নটা লেখা থাকে, বুঝছো? এগুলা খেয়াল করবা আশেপাশে সবকিছু তোমার পড়াশোনার সাথে রিলেটেড। আচ্ছা, প্রথম হচ্ছে আমরা হিস্ট্রি দেখলাম, তারপর হচ্ছে সূচনাটা দেখলাম, কেন পড়তে হবে, তারপরে পদার্থের পরিবাহিতার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা 3টা ভাগে ভাগ করলাম। তারপর হচ্ছে আমরা ক্রিস্টাল এবং অ্যামরফাসের ব্যাপারে হালকা পাতলা আইডিয়া নিলাম, সুপার কন্ডাক্টিভিটি পড়লাম। তারপর হচ্ছে আমরা কি দেখলাম, অ্যাকচুয়ালি চার্জ ক্যারিয়ার কি, চার্জ কি। ঠিক আছে, হ্যাঁ, লিমিটের বাইরে চলে গেলে রোধ বেড়ে যায়, এক্স্যাক্টলি। ওকে, সো এটা গেল হচ্ছে মেইনলি আমাদের ইন্ট্রোডাকশন। আমাকে বলো তোমরা মানে এখন কি কি বুঝতেছো, সেমিকন্ডাক্টর পড়া উচিত নাকি পড়া উচিত না? সেমি কন্ডাক্টর কি পড়া উচিত নাকি পড়া উচিত না, আমাকে বলো। সেমিকন্ডাক্টর এটা কি পড়া উচিত নাকি পড়া উচিত না? আচ্ছা, আমাদের ক্লাস শেষ, আমাদের ক্লাস অলমোস্ট শেষ। বিদেশ থেকে যে ফোন আনে ভাই ওইগুলাই হচ্ছে কাইন্ড অফ রিজিওনাল বেসড, কিন্তু এখন দেখা যায় সবকিছুরই লিমিটেশন আছে। আচ্ছা, আমরা এইসব জিনিসপাতি নিয়ে অনেক ডিটেইলসে ডিসকাস করব, মাত্র এটা ফার্স্ট ক্লাস। আমাদের এই চ্যাপ্টারে মোটামুটি 8 থেকে 9টা লাইভ ক্লাস হবে। তারপরে তোমাদের জন্য ভাইয়া রেকর্ডেড ওভারভিউ ক্লাস দিব, চ্যাপ্টারের সিকিউ এমসিকিউ ক্লাস পাবা। সো সবকিছুই হবে, ঠিক আছে? বাট আমরা ট্রাই করব লাইভ ক্লাসে থিওরির ব্যাপার-স্যাপারগুলা, কনসেপ্টগুলা যাতে ক্লিয়ার একটা আইডিয়া বিল্ড করতে পারি। সো এটা হচ্ছে ভাইয়ের কাজ থাকবে। তোমাদের কাজ হবে কি ভাইয়া? তোমাদের কাজ হচ্ছে ভাইয়ের ক্লাসগুলো পড়বা, করবা, নোট করবা, স্লাইডগুলো সুন্দর মতো নিজে দেখবা। হিউজ মানি। তাসমিয়া, সেলুট। একদম মনের কথাগুলো বলছো। হিউজ মানি, এক্স্যাক্টলি। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে হিউজ মানি। আচ্ছা, এখানে হচ্ছে ভাইয়ের সংজ্ঞাগুলো দেওয়া আছে, সংজ্ঞাগুলো একটু দেখে নিবা, ঠিক আছে? সংজ্ঞাগুলো একটু দেখে নিবা, ভ্যালুগুলো একটু দেখে নিবা যে পরিবাহিতার রেঞ্জটা কত হয়, তারপর হচ্ছে কি হয়। সো আমরা হচ্ছে এখন পোল দিব, ঠিক আছে? আমরা হচ্ছে এখন পোল দিব। সো পোলের হচ্ছে অ্যান্সার দেওয়ার জন্য তোমরা রেডি থাকো। ভাই এখন কি তিমির ব্যবসা হয় না? না, তোমরা জানো কিনা জানি না, তিমির জন্য হচ্ছে আহ, জাপানে, ঠিক আছে, এনভায়রনমেন্টাল ওয়ার্কার কিন্তু থাকে, এনভায়রনমেন্টাল ওয়ার্কার থাকে। একজন ব্যক্তি হচ্ছে তিমির জন্য জাপানের, উনি হচ্ছে প্রায় 21 বছর বয়স থেকে অনেক ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট ছিল আর কি। মোস্ট প্রবলি মিনেসোটা ইউনিভার্সিটিতে পিএইচডি করতেছিল এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে। সো উনি দেখতে পাচ্ছিল ওই সময়ে
1940s থেকে সরি 1840s থেকে 1890 পর্যন্ত তিমি যখন শিকার করা হচ্ছিল, সো উনি হচ্ছে এই জিনিসটা প্রোটেস্ট করছে, অনেক বেশি প্রোটেস্ট করছে। সো এটা প্রোটেস্ট করতে 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 ওনার পুরো লাইফ জুড়ে মানে উনার নাম দিয়ে এই যে তিমি যেটা আছে এটাকে হচ্ছে তিমি শিকার করাটাকে অফ করা হয়েছিল। বাট এই কাহিনীটা ভাই পরে বলবো, ঠিক আছে? এই কাহিনীটা ভাই পরে বলবো। সো এটা শোনার সাথে সাথে ভাই হচ্ছে অ্যান্সার দাও, পোলের অ্যান্সার দাও। অর্ধপরিবাহের উদাহরণ কোনটা? সো তোমাদের সামনে পোল চলে যাবে, ফার্স্ট অ্যান্সার দাও। ওকে, আমরা পোল এন্ড করে দিচ্ছি। এটা তো আসলে দেখে অ্যান্সার করার কথা। ফার্স্ট হয়েছে তুহিন মাহমুদ, সেকেন্ড সুবহানা, থার্ড অনিক শিকদার, ফোর্থ জায়েদ মাহমুদ, মোহাম্মদ তাজ, ফিফথ হয়েছে অনিক চক্রবর্তী। এত ফাস্ট কেমনে অ্যান্সার করে ওরা? আচ্ছা দেখো, অর্ধপরিবাহের উদাহরণ কি? অর্ধপরিবাহ হচ্ছে অনেকগুলা বলছিলাম, লোহা, প্লাস্টিক। লোহা হচ্ছে পরিবাহী, সোনা হচ্ছে পরিবাহী। প্লাস্টিক কি ভাই? প্লাস্টিক হচ্ছে অপরিবাহী। তাহলে অর্ধপরিবাহী কি হবে? জার্মেনিয়াম, রাইট? জার্মেনিয়াম হবে। তোমরা আমাকে বলো তো, এত মানে 1 সেকেন্ডও লাগে না, কেমনে অ্যান্সার করো? এই অধ্যায় থেকে কি এইচএসসি তে সিকিউ আসে? অবশ্যই আসে। প্রতি বছর একটা না একটা সিকিউ আসে। এইচএসসি তে আসে, অ্যাডমিশনে আসে, সিকিউ এমসিকিউ সবই আসে। সো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা। আর এর চেয়েও ইম্পর্টেন্ট তোমরা যারা হায়ার স্টাডিজ করবা, লাইক ইঞ্জিনিয়ারিং পড়তে আসবা বা পিওর সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি, লজ করে ফিজিক্স কেমিস্ট্রি পড়তে আসবা, সো ওদের জন্য হচ্ছে এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি এখন চ্যাপ্টার কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিয়ে যেতে পারো, তখন হচ্ছে তোমার আলাদা করে প্যারা নিতে হবে না, আলাদা করে পড়তে হবে না, ঠিক আছে? অর্ধপরিবাহী পদার্থের বন্ধন কি? আয়নিক, সমযোজী, মেটালিক, হাইড্রোজেন বন্ধন। অনেক শিকদার নাকি সুপার কন্ডাক্টর। আসলে ভাই 0.79 সেকেন্ড, মানে 1 সেকেন্ডও না, এত কম সময় কেমনে অ্যান্সার করতো? আচ্ছা, অর্ধপরিবাহী পদার্থের বন্ধন কি? ভাই হচ্ছে অলরেডি বলছি, ঠিক আছে? অলরেডি বলছি। কি হবে? সমযোজী হবে নাকি মেটালিক হবে নাকি হাইড্রোজেন? আয়নিক বন্ধন তো হবে না। আয়নিক বন্ধন কোথায় থাকে? ধাতুগুলোর মধ্যে থাকে, রাইট? সরি, সমযোজী এবং মানে ধাতু এবং অধাতুর মধ্যে হচ্ছে যে বন্ধনটা হয়, এটা হচ্ছে আয়নিক। আর মেটালিক কি? মেটালিক হচ্ছে ধাতুর মধ্যে থাকে। হাইড্রোজেন বন্ধন কি? যেখানে হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলো থাকে। সো আমাদের অপশন বাকি আছে কি? অপশন বাকি আছে হচ্ছে সমযোজী, রাইট? সো আমাদের কারেক্ট অপশন কি ভাইয়া? সমযোজী। দেখি তো এটাতে কে ফার্স্ট সেকেন্ড হয়েছে। সো এখানে আবার আবার জায়েদ মাহমুদ তাজ ফার্স্ট, তুহিন মাহমুদ সেকেন্ড, সুবহানা থার্ড, সুবহানা সেকেন্ড ছিল, নাবিলা ইসলাম নদী ও ফোর্থ, আর আমিনা হচ্ছে ফিফথ। ভ্যারি গুড, ভ্যারি গুড। সেজুদি আফরিন সিক্সথ, মৌ শাজনিন আরামৌ সেভেন্থ, মারুফা এইট, ফারহানা আফরিন মৌ নাইন্থ, আর তাসনিম তামান্না হচ্ছে 10th। ভ্যারি গুড, ভ্যারি গুড। ঠিক আছে, হ্যাঁ ভালো করছে। আহ আচ্ছা দেখো, আজকের ক্লাস হচ্ছে আমাদের এতটুকুই। যদি কনসেপশন কোনো কিছু নিয়ে হচ্ছে এখনো স্টিল কনফিউশন থাকে, ভাই হচ্ছে ফেসবুক গ্রুপে ভাইরে মেনশন করে পোস্ট দিতে পারো, ঠিক আছে? ভাই হচ্ছে বলে দিব যে কোথায় কি আছে। সিস্টেম হ্যাক করছে ভাই, আসলে সিস্টেম হ্যাক করছে। 0.6 সেকেন্ড হচ্ছে ওরা ফার্স্ট হয়ে যায়। ওকে, ঠিক আছে। আজকে আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস এটাই। সামনের ক্লাসে আমরা কি করব? সামনের ক্লাস হচ্ছে আমরা সেমিকন্ডাক্টর স্ট্রাকচার নিয়ে মেইনলি ডিসকাস করব। মেইনলি হচ্ছে সিলিকন এবং জার্মেনিয়াম। এখন থেকে সিলিকন, জার্মেনিয়াম স্পেসিফিক্যালি পড়বো। বাকি জিনিসপাতিগুলো আমরা পরের ক্লাস থেকে আস্তে আস্তে পড়বো, ঠিক আছে? সো সবাই ট্রাই করবা লাইভ ক্লাস করার, নোট করার। আর দেখা তো হচ্ছে সামনের ক্লাসে। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।